রিল্যাক্সেশন জোনে আছি আমি এই মুহূর্তে। তো আমরা রিল্যাক্স করতেছি আজকে। আমি চাইতেছিলাম হচ্ছে যে আপনাদের সবাইকে দিয়ে হচ্ছে গ্রুপ ওয়ার্কটা করাইতে, স্পেসিফিক্যালি যে লাস্ট ক্লাসে যা করছি তা। লাস্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করছিলাম, ইন্ট্রোডাকশনের যে পার্টগুলো নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন লেখার সময় যে প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছিলাম। প্রিয়া যেটা বললো যে অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে গেছে, এবং দিদারও বলতেছে ওর কাছে অনেক ইয়া লাগতেছে, টাফ লাগছে। বাট দিস ইজ অল অ্যাবাউট লাইক আইএলটিএস। হ্যাঁ, আইএলটিএস এ আপনি চাইলেই একটা প্ল্যান ছাড়া কোনো কিছু লিখতে পারবেন না, ঠিক আছে? তো প্ল্যান ছাড়া কোনো কিছু লিখতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনি যদি প্ল্যানিং ছাড়া কোনো কিছু করেন, আমি লাস্ট ক্লাসে এই কথাটা বলছিলাম, আমরা যখন ছোটবেলায় নাজিফ আপু, আসসালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। So, আজকে আমাদের পার্টিসিপেন্টস একটু লো, আর লাস্ট মোমেন্টে আসলে এই ফেসবুক গ্রুপে আমরা নোটিফিকেশন দিছিলাম, বাট হোয়াটসঅ্যাপে দেই নাই। সো আমাদের যেহেতু এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছে, আমরা যেটা করব সেটা লাস্ট ক্লাসের রিভিউটা শুধুমাত্র সেরে নিব আজকে। আর গ্রুপ ওয়ার্ক যেটা করার কথা সেটা আমরা নেক্সট ক্লাসে করবো, যাতে কেউ মিস আউট না করে। আর গ্রুপ ওয়ার্কটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, ধরেন আমরা নেক্সট ক্লাস এখন থেকে আমরা নিব হচ্ছে যে দুপুর বেলার টাইমটা। তো দুপুর বেলার টাইমটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বিকজ রাতের বেলার টাইম আই উইল নট বি এভেলেবল। কিন্তু আমি আবার লাস্ট রমজানের রিমেনিং যে আমি মিস আউট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কিছু কিছু পার্টস আমরা আগে নিয়ে যাই আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা শুরু করবো গ্রুপ ওয়ার্ক দিয়ে, আর আজকে শুধুমাত্র রিভিউ করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আজকে আমরা 1 ঘন্টা বা ম্যাক্সিমাম, এখন যেহেতু লেটেই শুরু করছি আমরা, একটু ম্যাক্সিমাম আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে রিভিউটা শেষ করে দেওয়ার। আর কোনো কোয়েশ্চেন আনসার থাকলে আজকে কিন্তু খুব ভালো টাইম, যেহেতু একটু কম মানুষ আসছে, আমরা কোয়েশ্চেন আনসার সেশনটাও আজকে শেষ করবো। স্যার আমার বিসমিল্লাহির রহমানির রহিম করে বলেন। আচ্ছা না স্যার, আমি বলতেছিলাম কি যে রাইটিং এর বিষয়ের জন্য আমাদের যে বললেন যে আপনার ইয়ে অনুযায়ী ভোকাবুলারি গুলো পড়ার জন্য আর কি। তো আমাদের মানে একটা রাইটিং লিখতে গেলে জি, অনেক কিছু লাগে, বানাইতে পারি না, অনেক কিছু মনে থাকে না। তো আমাদেরকে যদি একটু স্টেপ বাই স্টেপ ভোকাবুলারিটা দেন তাহলে হয়তো ওটা ফলো করলে, কারণ আমরা ইনশাল্লাহ কিছুটা হলেও পারবো বলে। অবশ্যই অবশ্যই। আমরা যেটা প্ল্যান যেভাবে আগাইতেছি, আপনি শুধু ক্লাসটা করেন, আপনি শুধু ক্লাসটা বোঝার চেষ্টা করেন। গ্রুপ ওয়ার্ক যেগুলো দিব আমরা সেগুলো করেন, হ্যাঁ, আপনার রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য। প্রথমে প্রথমে আপনি কিছু বুঝবেন না, কারণ হইতেছে যে এই রাইটিং জিনিসটা এমন, আপনি যে কোনো কিছু লিখলেও আপনাকে কিন্তু এই মার্কস আপনি পাবেনই, একটা না একটা স্কোর আপনি করতে পারবেন। যেটাই লেখেন, ইংলিশে আপনি কিছু একটা লিখতেছেন, সেন্টেন্স আপনি সিম্পল সেন্টেন্স গুলো দিয়েই আপনি শেষ করেন, কিন্তু গ্রেডটা হবে হয়তো 6 হবে না, হয়তো 5 হবে, হয়তো 5.5 হবে, হয়তো 4 হবে, 4.5 হবে, যেটাই লেখেন। আসলে 4টা ভাগে আমরা পয়েন্ট, মানে 4 ফ্যাক্টর হচ্ছে যে কাজ করে আপনার আইএলটিএস এর রাইটিং এর ক্ষেত্রে, রাইট? লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ, cohesiveness and coherence and cohesiveness, আর হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট, রাইট? এই 4টা সেক্টরে দেখবেন যে যে ভালো ইংলিশে নেটিভ ইংলিশ স্পিকার অথবা নেটিভ ইংলিশ ইউজার, ওরাও দেখবেন যে যদি উইদাউট প্রিপারেশনে যায়, তাইলে দেখবেন যে এই 4টাতে কোথাও না কোথাও ওরা কম মার্কস পাচ্ছে। এটা পসিবল না, আপনি যত ভালো ইংলিশে ইয়া করেন না কেন। তা আপনার ইংলিশটা ইমপ্রুভ করতে হলে ইউ নিড টু হ্যাভ সাম বেসিক্স ফার্স্ট। ইউ নিড টু হ্যাভ সাম বেসিক্স ফার্স্ট। তো বেসিকটা আপনার স্ট্রং করার জন্য ফলো দ্য ক্লাস। আপনি ক্লাসটা ফলো করেন। আফটার 10 ক্লাস 20, 10 ক্লাস 12 ক্লাস তারপরে গিয়ে দেখবেন যে না, আপনার বেসিকটা স্ট্রং হয়ে গেছে। এখন এখন আপনি সেন্টেন্স মেকআপ করতে পারতেছেন। এই জন্য হচ্ছে যে আমরা গ্রুপে কাজ করব। তখন আপনি ওই গ্রুপের মধ্যে আপনি একা সেন্টেন্স মেক করবেন না, আপনার সাথে আপনার ফ্রেন্ডরাও থাকবে যারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, যারা আপনাকে হেল্প করবে। এখন আপনারা চাইলে আমি আজকে একটা লাইক কি বলে এটাকে, ডেমো দেখাইতে পারি, যে ডেমোতে কিভাবে আপনারা এটা করতে পারেন, হ্যাঁ, যদি আপনাদের সময় থাকে। কিন্তু আমি আগে রিভিউ শেষ করে ফেলবো, এরপরে আমরা একটা গ্রুপ ওয়ার্ক, যদি সময় থাকে সবার, তাহলে একটা গ্রুপ ওয়ার্ক করবো। কিন্তু এই গ্রুপ ওয়ার্কটা আবার নেক্সট আবার করবো আমরা, তো তখন গিয়ে আবার লাইক আপনাদের ডবল হয়ে যাবে কাজটা, যদি আপনারা চান। তো এখনই কনফিউজ হয়েন না, ওভারওয়েলড হয়েন না, অনেক ইনফরমেশন একসাথে মাথায় ঢুকছে। ওভারওয়েলড মানে কি? ওভারওয়েলড মানে হচ্ছে যে আপনি এই, যদি বলি যে দুধ উতরাই যায় না, দুধ লাইক একটা একটা পাতিলে যখন পাতিলে যখন দুধ আপনি লাইক গরম করতে থাকেন উতরায় পড়ে যায়, এটা হচ্ছে ওভারওয়েলড। লাইক আপনি উতরায় পড়ে যাবেন, এতগুলো ইনফরমেশন পাচ্ছেন আপনি একসাথে। So, এগুলোকে অ্যাবজর্ব করেন, ঠান্ডা আস্তে আস্তে করে অ্যাবজর্ব করেন। দরকার হলে রিওয়াচ করেন, ভিডিওস গুলো রিওয়াচ করেন, হ্যাঁ। এবং আজকে একটা ভোকাবুলারি লিস্ট দিব, ওই ভোকাবুলারি লিস্ট গুলো থেকে ভোকাবুলারি গুলো পড়া শুরু করেন। তাইলে হচ্ছে যে
আপনার যে কোনো টপিক আসুক না কেন, টপিক অনুযায়ী হচ্ছে যে আপনার কিছু ভোকাবুলারি আপনার মাথায় থাকবে এবং এগুলোকে নর্মালি ইউজ করার চেষ্টা করেন, ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করেন। এবং আরেকটা কথা বলি, আমি লাস্ট ক্লাসে একবার বলছিলাম যে আপনারা যদি শুধু ভরসা করেন যে আমি ক্লাস করতেছি, আমার তো ইংলিশ ইমপ্রুভ হয়ে যাওয়া দরকার ছিল, হ্যাঁ, ক্লাস করতেছেন আপনি কতক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টা, এটা কিন্তু ক্লাস বলতে এটা আপনি ইনস্ট্রাকশন পাচ্ছেন কিভাবে আপনি পড়াশোনা করবেন, কিভাবে আপনি হচ্ছে যে এই আইএলটিএস এর প্রিপারেশনটা নিবেন। যেটা আমি বারবার বলতেছি যে নেটিভ স্পিকাররা উইদাউট প্রিপারেশন যদি ডাইরেক্ট যায়, ওরা ভালো করতে পারবে না। So, আপনারা প্রিপারেশন পার্টটাতে আছেন এই মুহূর্তে। আপনারা হয়তো আমরা কেউ নেটিভ স্পিকার না, কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে ওই নেটিভ স্পিকাররা যে স্কোরটা পাওয়ার কথা সেইটা পেলে আমাদের জন্য, আমাদের 9 দরকার নাই, আমাদের 8ও অনেকের দরকার হইতে পারে, অনেকের নাও হইতে পারে, বাট আমি শিওর আমাদের ক্লাসে এমন কিছু মানুষজন আছে যারা 8 ক্যাপাবিলিটি রাখে। এবং 7 আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে স্টুডেন্টের জন্য 6.5, 6.5, 7 দিস আর দ্য স্কোর্স আমাদের দরকার। তো এই দরকারের জন্য আপনার প্রিপারেশন পার্টটা ইম্পর্টেন্ট। আপনার ইংলিশটা ইমপ্রুভ করবে যদি শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো না করে আপনারা সাইড বাই সাইড আপনার অন্যান্য কন্টেন্টস গুলো দেখেন। আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি সেগুলো আপনারা ফলো করেন, ক্লাস বাই ক্লাস ফলো করেন, অ্যাসাইনমেন্টস গুলো করতে থাকেন। আমরা তো এখনো স্পিডে শুরু করি নাই, যেটা করছি এটা জাস্ট বেসিকটা শেষ হবে। বেসিকের পরে আপনারা দেখবেন যে এক একটা এসে লিখতে বলছে, আপনার পুরো এসে লিখে ফেলতে পারতেছে, অসম্ভব হবে না এটা অবস্থানে। কিন্তু একসময় আমিও ছিলাম, আমি ইংলিশে ভালো, অনেক আগে থেকে ধরেন আমি ইংলিশ প্র্যাকটিস করতেছি। ইউনিভার্সিটিতে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি, আমাদের এমনিতেই কিছুটা ইংলিশের ইনফ্লুয়েন্স ছিল ভালো। কিন্তু ধরেন আইএলটিএস দিতে গিয়ে দেখে যাই হয় এই নিয়মটা আমি জানি না, বা এভাবে যে লিখতে হবে আমি জানি না। ইনফ্যাক্ট আমি যদি আপনাদেরকে অনেস্টলি সত্যি কথা বলি, সেক্ষেত্রে আমি এখন যখন পড়াতে যাচ্ছি এমন কিছু জিনিস দেখতেছি, ইটস মেকিং সেন্স রাইট নাও, ইটস মেকিং সেন্স টু মি রাইট নাও, এই নিয়মগুলো। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি আপনাকে ওই নিয়মগুলোই হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি যে আপনারা যাতে অ্যাবজর্ব করতে পারেন। অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে শুষে নেওয়া। লাইক পানি যখন আপনি আপনি একটা ফোম হচ্ছে যে পানি শুষে নেয়, ওরকম হচ্ছে যে অ্যাবজর্ব করা। আপনি নলেজ গুলো শুষে নেন, রুলস গুলো শুষে নেন, আপনি ইনশাল্লাহ এটা আপনি অ্যাপ্লাই করতে। স্যার কিন্তু ওই যে যেটা বললাম, ক্লাসের বাইরেও আপনাকে কন্টেন্টস দেখতে হবে, ক্লাসের বাইরেও আপনাকে অন্যান্য লাইক কিছু কিছু কন্টেন্টস দেখতে হবে। আর কন্টেন্টস এর জন্য 1 নাম্বার কন্টেন্ট যাকে আপনি ফলো করবেন, মানে আমি অন্যান্য ইউটিউবারদের কথা বলতেছি, আমি তো ইউটিউবার, কাইন্ড অফ ইউটিউবার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নট লাইক আইএলটিএস এর ডেডিকেটেড ইউটিউবার, হ্যাঁ। আমি যেটা বলতেছিলাম, আপনারা 1 নাম্বার একটা মানুষকে মানে ফলো করবেন। বাকিদেরকে আমি জানি না, আপনারা ফলো করতে পারেন না পারেন, বাংলাদেশের কারো কথা বলতেছি না আমি, আমি বলতেছি একজনকে ফলো করবেন, সেটা হচ্ছে ieltsadvantage.com, হ্যাঁ, ieltsadvantage.com। ক্রিস পেল নামে একটা ইনস্ট্রাক্টর আছে। আমি বেসিক্যালি আইএলটিএস এর যে ফ্যাক্টস গুলো আছে আমি ওর থেকে অ্যাবজর্ভ করছি, ওর কাছে অনেক রিসোর্স আছে ওর ওয়েবসাইটে, হ্যাঁ। তা আমি ওর ভিডিওস গুলো ফলো করি এবং আমি ওর ওয়েবসাইটটা আমিও পড়াশোনা করি। তা আপনারা যখনই সুযোগ পাবেন ওর ওয়েবসাইটে যাবেন, রাইটিং ম্যাটেরিয়ালস গুলো দেখবেন, রাইটিং এর ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এটা আমার ক্লাসের বাইরে, আমার ক্লাসে আমি যা পারতেছি দেখাচ্ছি আপনাকে, কোয়েশ্চেন আনসার থাকলে ওটাও করার চেষ্টা করছি আমি আমার স্টাইলে। এটা আপনারা যাতে এটাকে লাইক অ্যাবজর্ব করতে পারেন, এই জন্য আমি আমার স্টাইলে করাই যেত। কিন্তু এর বাইরেও আপনাকে নিজের মতো করে প্র্যাকটিস করে নিজেকে রেডি করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাকে একটাই সোর্স দিলাম, ieltsadvantage.com। ক্রিস পেলের যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন, আমি শিওর যে আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আর ক্লাসের মধ্যে তো আমি আসি আপনাদের কোয়েশ্চেন করার জন্য, আর গ্রুপ ওয়ার্কের জন্য আমরা এখানে ইউজ করবো। এটা বলবো যে আপনারা দরকার হলে এই গ্রুপ, যে ফেসবুক গ্রুপ আছে না, সেই গ্রুপে আপনারা পোস্ট দেন যে আমার এই পার্টটাতে সমস্যা হচ্ছে, কারো কি কোনো ইনপুট আছে কিনা, আমি ইন্ট্রোডাকশনের এই পার্টটা বুঝতেছি না, তখন আমি হেল্প করবো, আরো আমার সাথে যে যারা ওরা হেল্প করবে, এরকম করে আমরা শুরু করি। আর প্র্যাকটিস কখন করবেন? যখন আপনারা মোটামুটি এই একটা জিনিস জানবেন, সেটা আপনারা প্র্যাকটিস করবেন, রাইট? এই জানার পার্টটা তো এখনো শেষ হয়নি, আমরা এখনো গ্রুপ ওয়ার্ক নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো যখন গ্রুপ ওয়ার্ক করবো, একটা আপনাদের মধ্যে টিম কম্বিনেশনও হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে নিজেরা একটা প্র্যাকটিস করি, এই জিনিসটা করি। কিন্তু আপনি প্র্যাকটিস যে করবেন, এটা ইভ্যালুয়েশন কে করবে? দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, রাইট? সো বেটার হচ্ছে আমরা যে পদ্ধতিতে আগাইতেছি আগান, অ্যাসাইনমেন্ট যেগুলো দিচ্ছি দেন, এগুলো আমরা হচ্ছে যে ফিডব্যাক গুলোও দিব, পাশাপাশি হচ্ছে যে এই গ্রুপ ওয়ার্কের মধ্যে আমরা ফিডব্যাক দিব। আপনার কিন্তু আইএলটিএস এ
আপনি দিনে মনে হয় না 2 থেকে 3-4 ঘন্টা পড়া লাগতেছে, আপনার ডিপেন্ড করে আপনি কখন পরীক্ষা দিচ্ছেন তারপরও। তাহলে রাইটিং এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা রাইটিং পার্ট নিয়ে ডিসকাস করছি ইতিমধ্যে, যে কোন কোয়েশ্চেন প্যাটার্ন আপনি কিভাবে ফোকাস করবেন, বাট স্টিল আমরা নেক্সট ক্লাসে আমরা একটা কোয়েশ্চেন প্যাটার্ন ধরে এই কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা কিভাবে প্ল্যান করবো এটা দেখি। কিন্তু আপাতত আমরা এই মুহূর্তে ফোকাস করতেছি অনলি অন ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে যেটা হয়েছিল আমরা ইন্ট্রোডাকশন নিয়ে, ইন্ট্রোডাকশনের কোন পার্টে কি লিখবো এটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, রাইট? তা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশনের আমরা ফার্স্ট যে কাজটা করি, আমরা একটু ফিডব্যাক নিই। আপনার ফার্স্ট যে কাজটা করি সেটা আমরা কি করি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে? ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করিস। এক্স্যাক্টলি, দিদার ইজ রাইট। আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আমরা প্যারাফ্রেজ করে নিজের মতো করে যেটা বুঝছি সেই স্টেটমেন্টটা আমরা রিরাইটিং করি, রিরাইট করি। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্টটা করা। থিসিস স্টেটমেন্ট, এটাতেই হয়তো অনেকের হচ্ছে লাগতে পারে, থিসিস স্টেটমেন্টটা কি জিনিস, রাইট? থিসিস স্টেটমেন্ট হচ্ছে যে, আমি জানি না মানে সবাই কি গ্রাজুয়েট, লাইক পাস, লাইক বিবিএ কমপ্লিট করছেন, বা বিবিএ না, লাইক ব্যাচেলর, সরি ব্যাচেলর কমপ্লিট করছেন? ভাইয়া ব্যাচেলর কমপ্লিট করছি। করছেন? জি দিদার ভাইয়া করছেন? করেছি, নাজিকা আপু রেজাল্ট কি? বের হয়নি। ও আচ্ছা আচ্ছা, নাজিকা আপু ব্যাচেলর কমপ্লিট করছেন? জি মনে ভাইয়া, আনমিউট করতে না করে বলতেছো তো। আচ্ছা, জি ব্যাচেলর। ভাইয়া, জি। তাহলে সবার একটা জানা আছে না, আমরা একটা রিপোর্ট লিখি না ব্যাচেলর, সবার শেষে একটা স্টেটমেন্ট, অনেকে থিসিস লেখে। তো থিসিসটা কি? থিসিসটা হচ্ছে একটা রিপোর্ট, রাইট? আপনি একটা একটা আর্টিকেল লিখতেছেন একরকম। ওই আর্টিকেলে হচ্ছে যে আপনি কি লিখতেছেন, আপনি হচ্ছে যে লিখতেছেন যে আপনার আর্টিকেলে আপনি লিখতেছেন হচ্ছে যে, মানে আর্টিকেল মানে কি, আপনি ওই থিসিস ওই রিপোর্টটাতে আপনি কি লিখবেন একটা স্টেটমেন্ট মানে হচ্ছে যে ইট কুড বি মাল্টিপল সেন্টেন্সেস, বাট উইথ দ্যাট মাল্টিপল সেন্টেন্সেস ইউ উইল লেট দ্য রিডার নো হোয়াটস কামিং আপ ইন ইউর রাইটিং। সো দ্যাট পার্ট ইজ কল্ড থিসিস স্টেটমেন্ট। ইন দ্যাট থিসিস স্টেটমেন্ট আপনারা একটু গুগলেও সার্চ দিয়ে রাখেন যে থিসিস স্টেটমেন্টটা কি। থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনি পুরো প্যারাগ্রাফে কি লিখবেন তার একটা সামারাইজড পয়েন্ট, মানে সামারাইজ পয়েন্ট না, জাস্ট ইন্ডিকেশন অফ দ্যাট পয়েন্ট, যে আপনি ওই থিসিস স্টেটমেন্ট আগামীতে নেক্সট প্যারাগ্রাফ গুলোতে আপনি আসলে কোন পয়েন্টস গুলো নিয়ে ডিসকাশন করবেন, জাস্ট সামারি করে হচ্ছে যে আপনি একটা স্টেটমেন্ট দিবেন, সেটার নাম হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এবং থিসিস স্টেটমেন্টে আপনি চাইলে, অথবা আপনি চাইলে না, মোস্ট অফ দ্য টাইম যে কোয়েশ্চেনটা আপনাকে করা হয় সেই কোয়েশ্চেনটা ডিরেক্ট আনসার দেওয়া থাকে, সেটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আপনি যদি থিসিস স্টেটমেন্টটাকে একবার আয়ত্ত করে ফেলতে পারেন, পুরো প্যারাগ্রাফ আপনার জন্য বানানো খুবই ইজি। আমি এই কথাটাই লাস্ট ক্লাসে বলতে চাইছিলাম, যে থিসিস স্টেটমেন্টটা যদি মেক করে আপনি একবার বানাই ধরে ফেলতে পারেন, তাইলে হচ্ছে যে পুরো প্যারাগ্রাফটার এসে রাইটিংটা আপনার জন্য খুবই ইজি হবে। এটাই হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। তো একটা হচ্ছে প্যারাফ্রেজ স্টেটমেন্ট, যেটা দিয়ে আপনি রিডারকে বুঝাইতে চাচ্ছেন যে কোয়েশ্চেনটা আপনাকে দেয়া হয়েছে সেটা আপনি বুঝছেন, এবং সেই কোয়েশ্চেনটা আপনি আপনার ভাষায় লিখতে পারতেছেন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আরেকটা স্টেটমেন্ট অথবা মাল্টিপল সেন্টেন্সেস, যেটা দিয়ে আপনি আপকামিং প্যারাগ্রাফ গুলোতে কি আসবে সেটার একটা হিন্টস দিয়ে দিচ্ছেন। সো দ্যাট পার্ট ইজ কল্ড থিসিস স্টেটমেন্ট। হ্যাঁ, এরপর আসলো বডি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন পার্ট। এটা কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট শেষ হলো। এরপর আসলো বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ইফ রিকোয়ার্ড বডি প্যারাগ্রাফ 3, ইফ নট রিকোয়ার্ড ইটস ওকে। এরপরে আপনি কনক্লুশন লিখলেন। হ্যাঁ, সো এই যে বডি প্যারাগ্রাফ 1 লিখলেন, 2 লিখলেন, তারপর কনক্লুশন লিখলেন। এই বডি প্যারাগ্রাফ 1 এন্ড 2 তে আপনি কি লিখবেন সেটাই হচ্ছে একটা সামারাইজ ভার্সন থাকবে থিসিস স্টেটমেন্টে। সো প্যারাফ্রেজটা তো আমরা, আপনার যে কোয়েশ্চেন স্টেটমেন্ট থাকবে সেটা দেখে আপনি বুঝে যাচ্ছেন যে প্যারাফ্রেজ স্টেটমেন্টটা কি। আর আপনি কোয়েশ্চেনে যা আসবে সেটা কি আপনি আপনার ভাষায় বা আপনি আপনার ক্যাপাবিলিটি যেটা আছে সেটা ইউজ করে লিখতেছেন, প্যারাফ্রেজ করে ফেলতেছেন। আর থিসিস স্টেটমেন্ট আপনাকে করতে হবে, এবার থিসিস স্টেটমেন্টের করবে প্ল্যানিং করে মানে হচ্ছে যে আপনি পুরো এসেতে কি লিখবেন সেটা আগে থেকে প্ল্যান করা থাকতে হবে। উইদাউট প্ল্যানিং আপনি থিসিস স্টেটমেন্ট লিখতে পারবেন না। আমার লজিকটা ধরতে পারছেন?
থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনি প্যারাগ্রাফে কি লিখবেন তার একটা সামারাইজ ভার্সন। এখন প্যারাগ্রাফে কি লিখবেন যদি আপনি আগে থেকে ঠিক না করে রাখেন, তাহলে থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখবেন? তো এইগুলো সবগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তো এই জন্যই আমি বলি জাস্ট রাইটিং এর ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্ল্যানিং। আপনি কত স্ট্রংলি এবং কত ক্লিয়ারলি উইথ লেকচার্ড স্টাইল অথবা স্ট্রাকচার্ড মেথড একটা এসে দাঁড় করাচ্ছেন। হ্যাঁ, এখন এটাকে আপনার একটু টাফ মনে হচ্ছে নাকি আপনার একটু একটু ক্লিয়ার হইতেছে কথাগুলা? স্যার কিছুটা ক্লিয়ার হচ্ছে। জি একটু কিছুটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার আপনি তো তাহলে ধরতে পারছেন যে আমরা কি বলবো, থিসিস স্টেটমেন্টের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। The thesis statement is the summarized version of all paragraphs, whole essay. এখন আপনি thesis statemenটের ধরেন একটা কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেলিব্রেশন অথবা কালচারাল ইভেন্টস ইন আওয়ার সোসাইটি, এই ধরনের কিছু একটা আসলো whatever। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের কথার জন্য কথা বললাম যে এরকম কোয়েশ্চেন আসবে তা না, জাস্ট একটা মাথার মধ্যে যেটা আসবে সেটা। তো এখন আপনি বললেন যে ঠিক আছে ইম্পর্টেন্স লিখতেছি, আমি এখন ইন্ট্রোডাকশন পার্টটা লিখতেছি, রাইট? অনেকে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে, অ্যাডভান্স লেভেলে অনেকে ইন্ট্রোডাকশন এই জন্য সবার শেষে লেখে, এটা নিয়ে আমি এখন ডিসকাশন করতেছি না, কিন্তু আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতেছেন লেখাটা। এখন ইন্ট্রোডাকশন যদি লেখা শুরু করার সময় আপনার কাছে এখন আইডিয়াস লাগবে, রাইট? উইদাউট আইডিয়া ইউ ক্যানট মেক দিস স্টেটমেন্ট। সো আপনি কি করলেন, আপনি এবার সেলিব্রেশন করার জন্য আমার সোসাইটিতে অনেকে বলে যে ইম্পর্টেন্ট, অনেকে বলে যে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, এই কথাগুলো জিজ্ঞেস করলো আর কি আপনাকে। আপনি এবার পারবেন না, প্যারাফ্রেজ আপনি লিখে দিতে পারবেন, কিন্তু প্যারাফ্রেজ করার আগে আপনাকে মেইন কোয়েশ্চেনটা বুঝতে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্টটা করতে হবে। তো কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্টটা করতে হলে আমাদের ওই যে ট্রায়াল ক্লাসে চলে যাবেন, ট্রায়াল ক্লাসটা দেখে আবার কোয়েশ্চেন অ্যানালাইসিস কিভাবে করছি, এই কোয়েশ্চেন আসলে কি চাইছে, এটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। এই পার্টটা যদি আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস পার্টটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন আপনি ওই কোয়েশ্চেনের আনসার দিতে বাধ্য, কারণ আপনি মেথড জানেন টু অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন বেটার। আমি যে কথাগুলো বলতেছি, আমি ট্রাই টু ইউজ সিম্পল ওয়ার্ডস অ্যাজ পসিবল। কি আপনার কাছে হয়তো একটু মনে হতে পারে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আবার এক্সপ্লেইন করবো, আমার কোনো সমস্যা নেই। আজকে ক্লাসটা ইটস লাইক এ বোনাস ক্লাস, যেখানে আমি এই পার্টগুলো হচ্ছে যে এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে? তো ওয়ান ড্রাইভে সাদ্দাম, ওয়ান ড্রাইভে আছে, ওয়ান ড্রাইভে আমাদের ওয়ান ড্রাইভে স্কলার একাডেমি ওয়ান ড্রাইভে রাইটিং ক্লাস 1 যে আছে ওগুলো থাকার কথা। ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে আজকে কিন্তু বোনাস ক্লাস বলতে পারেন, যেটাতে আমরা আসলে এই ব্যাপারগুলো আরেকটু ক্লিন করতে পারতেছি। তো থিসিস স্টেটমেন্ট আমরা বুঝে গেলাম, রাইট, যে কি। এখন থিসিস স্টেটমেন্ট লিখতে হইলে আপনাকে ওই যে বডি প্যারাগ্রাফে কি লিখবেন এটা আগে থেকে প্ল্যানিং করে ফেলতে হবে। দ্যাটস ওয়াই আমি বলি যে প্ল্যানিং পার্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যেখানে আপনি কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করার পরে প্ল্যান করতেছেন। কোয়েশ্চেনটা যে ধরনের কোয়েশ্চেনই আসুক না কেন, এই পাঁচটা যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির বাইরে কোনো সময় কোয়েশ্চেন আসবে না। কি কি পাঁচটা ক্যাটাগরি? একটা হচ্ছে যে 5টা বা 6টা ক্যাটাগরি। 5টা ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে যে আপনার ডিসকাস বোথ ভিউজ, একটা দুইটা ভিউ দিবে, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, এটা হইতে পারে অথবা নাও আসতে পারে। যদি না আসে তাহলে আপনার অপিনিয়ন দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে কি ডিসকাশন আছে, ইউর অপিনিয়ন চাইতেছে। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার চাইলে হচ্ছে যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, যে এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, একটা স্টেটমেন্ট দিবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার এই ডিরেক্ট কোয়েশ্চেন, 2 কোয়েশ্চেন দিয়ে দিল, 2টা কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি কি মনে করো কি করা যায়, এই ধরনের কোয়েশ্চেন দিল, 2টা কোয়েশ্চেন ডিরেক্ট কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে যে রিজন এন্ড কনসিকুয়েন্স। সরি রে, আমার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে এই কারণে। এখন সরি, সবাই আছেন এখানে? জি স্যার আছি। আই এম সরি, আমার কারেন্ট চলে গেছে তো, আর আমি আমার বাসা চেঞ্জ করতেছি, সো আমার এখানে ইনস্ট্যান্ট ইয়াটা নাই, আইপিএস নাই, ইউপিএস বলে এগুলো নাই, তো যে কারণে আর কি একটু ইয়া হয়ে গেছে। আই হোপ আপনারা আমাকে শুনতে পারতেছেন এখন। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা এই প্ল্যানিং স্টেজটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। এই 5টা কোয়েশ্চেনের বাইরে কিছু আসতেছে না। রিজন এন্ড কনসিকুয়েন্সেস, রিজন এন্ড রেজাল্ট। হ্যাঁ, যে আপনি এই মানে একটা প্রবলেম দিল, প্রবলেম দিয়ে আপনাকে বলবে যে এটা কোন কারণে হয়েছে, হ্যাঁ, এটা রেজাল্টটা কি। রেজাল্টটা কি, রেজাল্ট আপনি তখন লিখে দিতে পারতেছেন। এই যে কোনো ধরনের কোয়েশ্চেনই আপনাকে আগে কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে যে কি ধরনের কোয়েশ্চেন আপনি ফেস করতেছেন। যদি ওই ধরনের কোয়েশ্চেন আপনি ফেস করে দেখেন যে আপনি আনসার করতে পারতেছেন, সবগুলো অ্যানালাইসিসের উপর আপনি কতটুকু ভালো অ্যানালাইসিস করতেছেন।
তার উপর ডিপেন্ড করে আপনি আনসারটা কতটুকু করবেন, এবং ওই আনসারের উপর ডিপেন্ড করে আপনার প্ল্যানিংটা, আপনি কি প্ল্যানিং করতেছেন, ওই প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে আপনার তাইলে এই থিসিস স্টেটমেন্ট, আর থিসিস স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আপনার হোল অ্যাসেটা, যে হোল অ্যাসেটা আপনি চাইলে এই স্টাইলে বা এই আদলে আপনি লিখতেছেন। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এই কারণেই বললাম। আপনি ডিরেক্ট বসে লেখা শুরু করলে ইউল বি লস্ট, ইউল বি লস্ট ইন এ সেন্স, কারণ হইতেছে যে আপনার আপনি কি লিখতেছেন আপনি জানেন না, এবং এটা দেখবেন যে আপনার সাথে ইয়া হবে না, আপনার সাথে যাবে না তখন, বুঝতে পারছেন? তো আপনাকে এর আগে হচ্ছে প্ল্যানিংটা করতে হবে। ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু শুধুমাত্র 2-3টা স্টেটমেন্ট বা 2-3টা আপনার লাইক 2-3টা সেন্টেন্স, এটা না কিন্তু। ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে যে ইন এ সেন্স আপনার মানে অনেক কিছুই, ইন এ সেন্স ইটস অনেক কিছু। তো আমরা হচ্ছে যে এই ইয়াটা পেয়ে গেছি, পিপিটিটা পেয়ে গেছি। পিপিটি মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে আমি রিভিজিট করি, লাস্ট ক্লাসটা রিভিজিট করি, তাইলে আপনাদের জন্য অনেক ইজি হবে। নাজিফা মনে হয় লাস্ট ক্লাসে ছিলেন না, তো আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে। জি ভাইয়া। আপনি ওই লাস্ট ক্লাসের যে আমরা যে ভিডিওটা দিছি না আজকে, এটা আবার একটু করে ভিজিট করেন, দেখবেন যে এটাতে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি শিওর যে আপনাদের ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে কোনো প্রবলেম থাকা উচিত হবে না এরপরে আর কি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্টটা দিয়ে আপনাদের প্রবলেম থাকা উচিত হবে না। তা আমরা এখন আমি এটাকে ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করে আপনারা কি আমার ইয়া দেখতে পারতেছেন, আপনারা কি আমার কার্সর দেখতে পারতেছেন? জি জি। ওকে ফাইন। তাইলে হচ্ছে যে আমাদের রাইটিং ক্লাস 1টা আমরা রিভিজিট করতেছি এখন। তো এই যে যেটা আমি আপনাকে বলতেছিলাম যে আপনাদের সবার আগের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে যে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন বললাম যে কিভাবে আইডিয়া জেনারেট করবেন, এটা নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। যে আইডিয়া জেনারেট করার জন্য বেসিক্যালি আপনার এই খুব যে বেশি লাইক এফোর্ট দিতে হবে তা না। অনেকে অনেক ধরনের কথা বলবে। আমরা আইডিয়া জেনারেশন নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস করব, আইডিয়া জেনারেশন নিয়ে শুধুমাত্র, যে কোন টপিক আসলে আপনি কি আইডিয়া জেনারেট করবেন। এবং এটা এমনও হইতে পারে, আল্লাহ মাফ করুক, করাটা ঠিক না, যে আপনি মুখস্থ চলে আসতে পারে আপনার, এমনও হইতে পারে যে কমন পড়ে যেতে পারে একেবারে। হ্যাঁ, বাট কমন পড়ে গেলেও আমি শিওর যে আপনি ওই এক্সাক্ট স্টাইলে আপনি লিখতে পারবেন না, কারণ আপনাকে ক্রিটিক্যালি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে কোয়েশ্চেন আসলে আপনার থেকে কি চাচ্ছে, তার উপর বেস করে আপনি আপনার অ্যান্সারটা করবেন। সো আমরা আইডিয়া জেনারেশন নিয়ে একটা ক্লাস করব। সো ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে বেসিক্যালি প্যারাফ্রেজ আর থিসিস স্টেটমেন্ট, এই দুইটা পার্ট থাকে, রাইট? সো টাস্ক 2 হচ্ছে যে আপনার বেসিক্যালি জেনারেল একাডেমিক রাইটিং এর জন্য সেম থাকে। ওয়ার্ডস গুলো নিয়ে কথা বলছি, লাস্ট ক্লাসটা দেখে নিয়েন যে আমরা কত ওয়ার্ডস আমরা সাধারণত লিখবো, এটা নিয়ে আমরা মোটামুটি অনেক কথা বলছি, লাস্ট ক্লাসের মধ্যে আছে, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। সাধারণত রুল অফ থামস হচ্ছে 275 ওয়ার্ডস লেখা, 300 ওয়ার্ড লিখলেও প্রবলেম নাই, বা 300-র বেশি 350 এর এত ওয়ার্ডস এর কোনো প্রয়োজন নাই আর কি। আচ্ছা, এখন একটা আমরা এখানে একটা স্টেটমেন্ট পাইছি, এটা হইতেছিল যে আপনার সেই ইয়াটা, সেই পার্টটা। হ্যাঁ, এই যে এখানের মধ্যে আপনাদের ইন্ট্রোডাকশনে আমরা কিভাবে করব, এই কোয়েশ্চেনটা আমরা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আমরা পাইছিলাম। কোন কোয়েশ্চেনটা? এই যে কোয়েশ্চেনটা আমরা দিই, সরি, এই যে এখানে ছিল কোয়েশ্চেনটা, এটা আমাদের চোখের সামনে, এটা নিয়ে আমরা এখনো কাজ করি, লাস্ট ক্লাসটা যেহেতু আমরা রিভিউ করতেছি। তো এখানে ছিল কোয়েশ্চেনটা, লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন সিন অ্যাজ learning English at school is often seen as more important than learning local languages. If these are not taught, many are at risk of dying out. This is the statement, একটা general statement দিয়ে দিছে। এখানে চাইছে, in your opinion, is it important for everyone to learn English? Should we try to ensure survival of local languages? And if so, how? সেটা opinion আছে, right? এবং এখানে আপনাকে কিছু ডিরেক্ট কোয়েশ্চেনও করা হয়েছে। সো আপনাকে আগে এই কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে, বুঝতে হবে সে কি চাচ্ছে। এইখানে এটাই হইতেছে মেইন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। সো যে কেউ যদি আপনারা বলেন যে এখানে আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাতেই বলেন, কোনো সমস্যা নাই। নাজিফা যেহেতু ছিলেন না কালকের ক্লাসে, তাইলে আপনি এখানে বলেন যে লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন সিন অ্যাজ মোর ইম্পর্টেন্ট দ্যান লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস। আপনি বাংলাতে বলেন তো এখানে কি বুঝাইতে চাচ্ছে। নাজিফা আছেন? আমি কিন্তু শুনতেছি না কিছু আপনার কথা। নাজিফা, আমি আপনার কথা শুনতেছি না, আপনি কি পার্টিসিপেট করতেছেন? ওনারও মনে হয় কারেন্ট চলে গেছে কিনা। দিদার, দিদার আমাকে বলেন, লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন সিন অ্যাজ মোর ইম্পর্টেন্ট দ্যান লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস। এখানে আপনি বাংলায় মেবি শিশুদের জন্য ছোটবেলা থেকেই
সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখা গুরুত্বপূর্ণ। এই পার্থক্য শেখার সে শাস্তি প্রয়োজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তো হচ্ছে যে অন্য একটা টপিকের কথা বলতেছেন কিনা জানি না, এখানে তো শিশুদের কথা কোথাও লেখে নাই। হ্যাঁ, স্যার ডিসপ্লে চলে গেছে। ডিসপ্লে চলে গেছে। ও আচ্ছা জি আচ্ছা, আপনি তো জাস্ট মনে মনে করে বলতেছেন, রাইট? আচ্ছা সরি। আচ্ছা, আমি আপনাকে আবার এখানে দেখাই যে এখানে কি বলছে। আবার পড়েন, আবার পড়ে আমাকে বলেন যে এই ফার্স্ট সেন্টেন্সে আপনি কি বুঝছেন। Learning English at school is often seen as more important than learning local language. এটার মানে কি? ইংরেজি শেখা স্কুলের স্যার গুরুত্বপূর্ণ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের আঞ্চলিক ভাষা থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ না জি এখানে, কিন্তু অফেন সিন এখানে হচ্ছে যে তোমার আপনার টপিক মানে যে ইয়াটা, যে অফেন সিন মানে অফেন দেখা হয়, মানে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেখা হয় কোনটা, ইংলিশ শেখাকে স্কুলে, জি দেন লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস, দ্যাট মিনস দেন লার্নিং আপনার আঞ্চলিক। ইফ দিজ আর নট টট মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট। এখানে ইফ দিজ আর নট টট বলতে, এই দিস বলতে আমি লাস্ট ক্লাসে বলছিলাম কি বোঝানো হয়েছিল, যে নাফিসা মনে হয় এখন বুঝছে। তো ইফ দিজ আর নট টট মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট, এখানে কি বোঝানো হয়েছে একটু বলেন তো দিদার। যদি রিস্ক অফ ডাইং আউট, স্যার ডাইং আউটটা তো জানি না স্যার। ডাইং আউট মানে হচ্ছে যে এগুলো মানে এক্সটিংক্ট অথবা আপনার হারিয়ে যাবে অথবা মারা যাবে, সোজা কথা। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে যে মারা যাবে, স্লোলি স্লোলি এগুলো মানে মানে এই ভাষাগুলো হারিয়ে যাবে, এই কথাটাই আর কি বুঝাইতে চাইছে। সো ইফ দিজ আর নট টট, হুইচ আর নট টট, এই ল্যাঙ্গুয়েজেস গুলো যদি শেখানো না হয়, আর নট টট এখানে কিন্তু প্যাসিভে কথা বলছে, রাইট? ইফ দিজ আর নট টট, যদি এগুলোকে শেখানো না হয়, many are at risk of dying out, অনেক ল্যাঙ্গুয়েজেস আর at risk of dying out, ঝুঁকির মধ্যে আছে হারিয়ে যাওয়ার। এটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে এখানে কি বলতে চাইছে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, এটাকে আপনি পরবর্তীতে প্যারাফ্রেজ করতে পারবেন। আপনি যদি নাই বোঝেন কি বলছে, তাহলে তো প্যারাফ্রেজিংটা অনেক বেশি টাফ হয়ে যাবে আপনার জন্য, তাই না? এই জন্য আপনাকে এই বোঝাটাই তো প্রবলেম। এই বোঝাটা আপনার স্লোলি স্লোলি আসবে। আপনি রাতারাতি হয়তো মানে অনেক লাইক 5 থেকে 6 7 8 এ জাম্প করতে পারবেন না, এটা আস্তে আস্তে করে বুঝতে হবে আপনাকে। এই যে ডাইং আউট মানে কি, আপনি একটা গুগলে সার্চ করেন ডাইং আউট মানে কি, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, কিন্তু স্ট্রাকচারটা তো বুঝছেন আপনি। আমি কিন্তু লাস্ট ক্লাস একটা ইফ কন্ডিশনাল দিয়ে হচ্ছে যে একটা স্ট্রাকচার করছিলাম, রাইট? সো ইফ these are not taught, many are at risk of dying out. That means হচ্ছে ওরা হচ্ছে যে প্রেজেন্ট দুইটাই V1 প্রেজেন্ট টেন্সেই কথা বলতেছে, এবং সেটাতে বোঝানো হচ্ছে যে যদি লোকাল ল্যাঙ্গুয়েজেস গুলো শেখা না হয়, তাইলে হচ্ছে যে এটা ডাইং আউট হতে পারে। এখন আপনার কাজ, এটা তো একটা স্টেটমেন্ট, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট বা সেকেন্ড কোয়েশ্চেন্স গুলোতে আপনি বলতে পারেন, ইন ইউর অপিনিয়ন ইজ ইট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন, এটা আপনাকে ট্যাকল করতে হবে। টাস্ক অ্যাচিভমেন্টের জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট কি? শুড উই ট্রাই টু এনশিওর দ্য সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? দিস ইজ অ্যানাদার পার্ট, এটাও আপনাকে ট্যাকল করতে হবে। শুড উই ট্রাই অর নট? ইফ সো হাউ, কিভাবে? এটাও আরেকটা পার্ট। তাহলে তিনটা পার্ট হয়ে গেল আমাদেরকে, যেটা আমাদেরকে ট্যাকল করতে হবে। এবং লাস্ট ক্লাসে বলছি যে থিসিস স্টেটমেন্ট তাইলে এই তিনটা পার্টকে অ্যাড্রেস করে করতে হবে, এই তিনটা কোয়েশ্চেনকে অ্যাড্রেস করে থিসিস স্টেটমেন্টটা করতে হবে, ঠিক আছে? এখন আমি তো প্রথমে এই যে আগের স্যার যদি স্লাইডে যাই আমরা, বলেন। স্যার আমরা যে প্যারাফ্রেজ কি এই দুটো লাইনটাই তো করবো না স্যার? ওপিনিয়ন আর হলো লার্নিং। এই দুইটা লাইন আচ্ছা মানে Not এই নিচেরটা আর করবো না না? না না, নিচেরটা প্যারাফ্রেজ করার দরকার নেই। এটা তো আপনি থিসিস স্টেটমেন্টে লিখতেছেন, যে আচ্ছা তার মানে স্টেটমেন্টটা একটা জেনারেল স্টেটমেন্ট যেটা দিবে সেটা আপনি হচ্ছে প্যারাফ্রেজ করবেন। তাহলে কিন্তু স্যার ওই যেটা ইন্ট্রোডাকশন যেটা আপনার কাজ সেটা আপনি প্যারাফ্রেজ কেন করবেন, সেটা আপনি অ্যাড্রেস করবেন।
আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনটা শুধু প্রথম যে হেডিং লাইন গুলো দেয় ওটা প্যারাফ্রেজ করব, আর নিচে যে ওপিনিয়ন যেটা দেয় ওটা আমরা স্টেটমেন্ট করতাম। এটা এটা অপিনিয়ন হইতে পারে, এটা এটা ইনস্ট্রাকশন হইতে পারে, ডিসকাস বোথ ভিউজ হইতে পারে, অনেক কিছু হইতে পারে, রাইট? এটা ডিপেন্ড করে এই পার্টিকুলার কোয়েশ্চেন প্যাটার্নের জন্য এভাবে ট্যাকল করতেছি। যখন ডিসকাস বোথ ভিউজ হবে সেই ক্ষেত্রে আমরা দুইটা ভিউ দিয়ে হচ্ছে যে স্টেটমেন্ট রেডি করব। সেটাকে তো আমরা ডিসকাস বোথ ভিউকে আপনি প্যারাফ্রেজ কেন করবেন? আপনাকে ওভাবে করে রেডি করতে হবে থিসিস স্টেটমেন্টটা। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আপনাকে আপনার কোয়েশ্চেন আনসার মানে বা ইন্ট্রোডাকশনটাকে সাজাইতে হবে। এইখানে যে কোয়েশ্চেনটা আছে ইন ইউর ওপিনিয়ন, এখানে বোঝা যাচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন কয়েকটা দিয়ে দিচ্ছে, 3টা। এগুলোকে আপনার অ্যাড্রেস করে থিসিস স্টেটমেন্টটাকে রেডি করতে হবে, যেখানে ইয়েলো কালারটা ইয়েলো কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করছে বা অ্যাড্রেস করছে, ব্লুটা ব্লু কোয়েশ্চেনকে অ্যাড্রেস করছে, গ্রিনটা গ্রিন কোয়েশ্চেনকে অ্যাড্রেস করছে। তো আপনাকে আগে কোয়েশ্চেন বুঝতে হবে কি চাচ্ছে, এবং যত বেশি আপনি এই ধরনের অ্যাসে ট্যাকল করবেন তত বেশি আপনার কাছে এই জিনিসগুলো ইজি হবে। তো এই জন্য আমি বলি যে সাইড বাই সাইড আপনি আপনি অ্যাসে মুখস্থ করে লাভ নেই। আপনি 100টা অ্যাসে মুখস্থ করেন, আপনার কোনোভাবে ওই মুখস্থ এসে আপনি লিখে দিয়ে আসতে পারবেন না, কারণ ওরা এভাবেই কোয়েশ্চেনটা তৈরি করে যাতে আপনি মুখস্থ লিখে নিয়ে না দিয়ে আসতে পারেন। হ্যাঁ, একটার সাথে একটা মিলাই দিবে, এই করবে সেই করবে। তো তখন গিয়ে আপনার কি করতে হবে? আপনাকে মেথডটা শিখতে হবে, সূত্র শিখতে হবে। আমি আপনাকে প্রথম ক্লাসে বলছিলাম যে ম্যাথমেটিক্সে আপনি যদি সূত্র শিখতে পারেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন ওই সূত্র অ্যাপ্লাই করে আপনি ওই কোয়েশ্চেনের আনসার করতে পারবেন। ওই সূত্রটা হচ্ছে এই যে আমরা কিভাবে অ্যাসেস স্ট্রাকচারটা যেভাবে করতেছি, এই অ্যাসেস স্ট্রাকচার হচ্ছে আপনার সূত্র। এরপর আপনি কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। সূত্রটা কি? প্যারাফ্রেজ করবেন ফার্স্ট স্টেটমেন্টটা, সেকেন্ড আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে অথবা ডিরেক্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করে থিসিস স্টেটমেন্ট লিখবেন। এটা হচ্ছে একটা জেনারেল সূত্র। আর এই থিসিস স্টেটমেন্টটা কিভাবে লিখবেন এটা ডিপেন্ড করে আপনার কোয়েশ্চেন প্যাটার্নের উপর, কি কোন ধরনের কোয়েশ্চেন আসতেছে আপনার। এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে অপিনিয়ন এসে, অপিনিয়ন এসেতে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর কোয়েশ্চেন গুলো ডিরেক্ট দেওয়া হয়েছে বলতে গেলে। এটা একরকম যদি দেখি আমি 3টা কোয়েশ্চেন, এই যে একটা কোয়েশ্চেন, 2টা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন। 3টা কোয়েশ্চেন কি আপনার অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ টাস্ক অ্যাচিভমেন্টে আপনি 9 এর মধ্যে 6 পাবেন যদি আপনি 2টা কোয়েশ্চেনকে অ্যাড্রেস করেন শুধুমাত্র, তৃতীয় নাম্বারটাকে ফালায় দেন। So, আমরা এখানে 3টা কোয়েশ্চেনকে অ্যাড্রেস করেই থিসিস স্টেটমেন্টটা তৈরি করব। সো মেথডটা শিখেন, ইনস্টেড অফ মানে হাজার হাজার শত শত এসে মুখস্থ করা, আপনি মেথডটা শিখেন। মেথডটা যদি শিখে যাবেন তখন আপনার কাছে এই কোয়েশ্চেনটা আপনি অ্যানালাইসিস করাটাও ইজি হবে এবং ইন্ট্রোডাকশন পার্টটাও লেখা আপনার জন্য ইজি হবে। আমার কথা কি এখনো ধরতে পারছেন অনেকে, নাকি এখনো জি মনে হচ্ছে স্যার, যে এটা টাফ বুঝছি মনে স্যার। হচ্ছে? শুনেন, না বুঝলেও কোনো সমস্যা নাই। আমরা যখন আরো আরো অনেক ধরনের কোয়েশ্চেন টাইপস করতে থাকবো তখন গিয়ে দেখবেন যে আচ্ছা মাথায় খেলতেছে আপনার। এই মুহূর্তে মনে হইতেছে যে কি শিখাইতেছে, এটা তো অনেক কঠিন কঠিন লাগে। অ্যাকচুয়ালি কঠিন, ভাই এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে আসলে। এক্স্যাক্টলি। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে জিনিসগুলা ইজি হবে। কিন্তু রিভিউ ক্লাসে আমরা লাস্ট ক্লাসের পার্টটা এত এক্সটেন্সিভলি বলতেছি না, কিন্তু আমি আপনাকে পার্ট বাই পার্ট ধরাই দেওয়ার চেষ্টা করতেছি যে এই একই প্যাটার্নে যে আপনি লিখবেন সব সময় একই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে না। আমি আপনাদেরকে এর আগে হোয়াইট বোর্ডে দেখাই দিছি যে 5 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে, রাইট? যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসুক না কেন আপনাকে, আমি হোয়াইট বোর্ডে যদি আবার যাই, হোয়াইট বোর্ডটা কোথায় গেল, এক্সিস্টিং হোয়াইট বোর্ডে যদি আমরা আবার যাই, আমি জাস্ট প্রেজেন্টিং দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনারা আর নাড়াচাড়া করতে পারবেন না হোয়াইট বোর্ডটাকে। হ্যাঁ, এই যে 5 ধরনের কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এর বাইরে আপনার কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? আসতেও পারে, মিক্সড এন্ড ম্যাচ হয়ে যেতে পারে। অপিনিয়ন এস এর মধ্যে যেমন কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন ঢুকাই দিচ্ছে, এখানে ডিরেক্ট কোয়েশ্চেন কোথায়, যে ডাবল কোয়েশ্চেন আছে, 2 পার্ট কোয়েশ্চেন, ওয়াই ইজ ইট হ্যাপেনিং, হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট ইট, হ্যাঁ, তারপর হোয়াট আর দ্য কজেস, ডু ইউ থিঙ্ক ইট দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ট্রেন্ড, এই ধরনের কোয়েশ্চেন দিল না আপনাকে। এখন আপনি তো এই কোয়েশ্চেনের আনসার আপনি এখানের মধ্যে এখানে দেখেন ইন ইউর অপিনিয়ন ইজ ইট ইম্পর্টেন্ট ফর, এটা তো ডিরেক্ট কোয়েশ্চেনের কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে গেল, বাট এখানে অপিনিয়নও চাইছে, মিক্সড হয়ে যেতে পারে। বাট এই আউট অফ 5 ক্যাটাগরি অন্য ধরনের কোয়েশ্চেন আসবে না। আপনি এই 5 ক্যাটাগরিকে যদি ট্যাকল করা শিখে যান, এখন এই 5 ক্যাটাগরির যে কোনো টপিক আসুক না কেন, এটা টেকনোলজিক্যাল টপিক আসুক অথবা এটা এডুকেশনাল টপিক আসুক অথবা এটা হেলথ টপিক আসুক, আপনি ট্যাকল করতে পারবেন।
So, আমরা আপাতত এই অপিনিয়ন ডবল কোয়েশ্চেনটা বা এখানে অলমোস্ট ট্রিপল কোয়েশ্চেন হয়ে গেছে, এটা ট্রিপল কোয়েশ্চেনকে আমরা হচ্ছে যে ট্যাকেল করতেছি, তিনটা কোয়েশ্চেন যেহেতু, সেটা হচ্ছে যে ডবল কোয়েশ্চেন আছে, আমরা 2 পার্ট কোয়েশ্চেন, আমরা 2 পার্ট ডিসকাস না করে এখন 3 পার্ট ডিসকাস করতেছি। চাইলে এটা আমরা দুইটা পরি প্যারাগ্রাফে লিখতে পারি, এই লাস্টের যে ইফ সো হাউটাকে আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফের সাথে আমরা অ্যাড করে দিতে পারি, সেকেন্ড কোয়েশ্চেনের সাথে আমরা আনসার করে দিতে পারি, যাতে করে আমাদের সময় বাঁচে, আমরা 250 বা 300 ওয়ার্ডের মধ্যে আমরা লিখে ফেলতে পারি। সেটা ডিফারেন্ট কেস, আপনি স্ট্রাকচার যেভাবেই সাজান। কিন্তু ইন্ট্রোডাকশন পার্টটাতে আপনি এটা তো বুঝছেন যে এই স্টেটমেন্ট, প্রথম যে স্টেটমেন্টে দিচ্ছে সেটাকে আপনি বুঝে শুনে নিজের ভাষায় বা নিজের মতো করে লিখবেন, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। সিনোনিম, অ্যাকুরেট সিনোনিম লিখবেন, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। তো প্যারাফ্রেজিং করবেন, এরপর থিসিস স্টেটমেন্টে লিখবেন, আর থিসিস স্টেটমেন্ট যাতে আপনার এই কোয়েশ্চেন গুলাকে ট্যাকেল করে। এখন সেটা হইতে পারে এখানে যদি দেখেন প্রবলেম সলিউশনের জন্য হয়তো ডিফারেন্টলি ট্যাকেল করবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য ডিফারেন্টলি ট্যাকেল করবে। এই মুহূর্তে আমরা এই কোয়েশ্চেন পার্টে আসি, ডাবল কোয়েশ্চেন এসেতে আসি। আমরা ডবল কোয়েশ্চেন এসের জন্য কিভাবে করব সেটা আমরা এই মুহূর্তে দেখতেছি, ঠিক আছে? তো মেথডটা শিখেন, মেথডটা শিখলে পরবর্তী কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আমরা এখন এখানের মধ্যে কি লিখলাম যে ফার্স্ট কোয়েশ্চেন ট্যাকেল করার জন্য, ইন ইওর অপিনিয়ন ইজ ইট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ? এক্স্যাক্টলি আপনাকে ধরেন আপনার একটা ফ্রেন্ড কোয়েশ্চেন করছে মনে করে, আপনি এই কোয়েশ্চেনের আনসারও দিয়ে দিবেন, ইন মাই অপিনিয়ন দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ডিরেক্ট কোয়েশ্চেনের ডিরেক্ট আনসার দিয়ে দিবেন, ইন মাই অপিনিয়ন লার্নিং ইংলিশ ইজ নেসেসারি, ইম্পর্টেন্টের জায়গায় লিখলাম নেসেসারি। কেন নেসেসারি এটা আপনি জাস্ট একটা বা একটা ওয়ার্ডের মাধ্যমে লিখে ফেলবেন, অ্যাজ ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড মেথড অফ কমিউনিকেশন ইন দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ। ঠিক আছে, এই কথাটা আমি আউট অফ নোওয়্যার আনি নাই, এই কথাটা আগে আমরা প্ল্যান করছি, প্ল্যান করার পরে এখানে আনা হয়েছে। প্ল্যান কোথায় করছে? প্ল্যানিং স্টেজে, যে 10 মিনিট আপনি ব্যয় করবেন প্ল্যানিং স্টেজে। এই যে আমরা বডি প্যারাগ্রাফ 1 আপনি গতকাল ক্লাস দেখলে আবার বুঝতে পারবেন কিভাবে প্ল্যান করছি আমরা। এই যে এখানের মধ্যে আমরা স্কেলেটন রাইটিং করছি। স্কেলেটন রাইটিং মানে এই স্ট্রাকচারের ভিতরে 1 লিখতে পারেন আপনি, সামারাইজ করে আপনি যদি আরো সামারাইজ করতে চান, মানে সামারাইজ মানে কি, আপনি যদি আরো এই, এটা আমি এডিট করতে পারবো না, আল্লাহ রে, আচ্ছা এডিট করতে পারতেছি না, এনিওয়ে। তো আপনি যদি আরো সামারাইজ করতে চান সেক্ষেত্রে আপনি ওই BP1 লিখতে পারেন এখানে, ঠিক আছে, BP1 লিখতে পারেন। আর যদি হ্যাঁ, এই যে হ্যাঁ করতে পারতেছি আমি এখানে, মানে আমরা স্কেলেটন রাইটিং এ আমরা যত কম লিখবো তত ভালো আর কি। BP1 হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশ, BP2 হচ্ছে যে ধরেন বডি প্যারাগ্রাফ 2, শুড উই ট্রাই টু সেভ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজেস, এগুলো আমি লিখবো না, এগুলো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি আর কি। আর BP3 হচ্ছে যে যদি আমি BP3 দিয়ে লিখি, মানে বডি প্যারাগ্রাফ 3 দিয়ে লিখি, 3 তে আমি কি লিখবো, এই কথাগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আরেকটা কথা বলি, একটা প্যারাগ্রাফে একটার বেশি আইডিয়া আপনি ডিসকাস করবেন না, ঠিক আছে, একটার বেশি আইডিয়া, অনেকগুলো আইডিয়া নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ তৈরি করবেন না। এখানের মধ্যে আমরা একটা কথাই লিখছি যে ইন্টারন্যাশনাল এডুকেশনে বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটস গুলো হচ্ছে যে মানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে, এই কারণে ইংলিশ ইম্পর্টেন্ট, সোজা কথা। যেটা আমাদের এই কোয়েশ্চেনটাকে ট্যাকেল করে, কোনটা, ইজ ইট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ, এই কোয়েশ্চেনটাকে ট্যাকেল করে। এটা হচ্ছে প্ল্যানিং স্টেজ, স্ট্রাকচার ডিউরিং প্ল্যানিং, অথবা আমরা এটাকে নাম দিছি স্কেলেটন রাইটিং। প্রথম 10 মিনিট আপনি শুধুমাত্র এই কাজটা করলে আপনার লেখা অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করছি এই স্কেলেটন রাইটিং এ, অল্প অল্প কিছু লেখা দিয়ে আইডিয়াস কি জেনারেট করছি, মাথায় যা আসে আপনার ওই মুহূর্তে আপনি ওটাকে আইডিয়া দিতে পারেন। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন কি, শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? এটা ইয়েস, এটার আনসার তো ইয়েস হলে এটাকে আবার এক্সপ্লেইন করতে হবে। আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা আবার দেখে নিন, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার আমরা কিভাবে করছি। স্ট্রাকচারিং এন এক্সেলেন্ট এসে নামে একটা আমরা ভিডিও আছে আমাদের ইউটিউবে, ওটা দেখে নেবেন যে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতেছি। ইন্ট্রোডাকশন, BP1, BP2, BP3 যদি লাগলো, না লাগলে নাই, কনক্লুশন। আর BP1 এর মধ্যে কি কি থাকবে বলেন তো, BP1 এর স্ট্রাকচারটা বলেন তো কেউ একজন, কি হইতে পারে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, সরি রে, তাহলে আমি এতক্ষণ ধরে কি বলবো? ও আচ্ছা, আমি তো হোয়াইট বোর্ডে আছি এই কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তাইলে এবার আমার ইয়াতে চলে আসি। সো এখানে আমরা তাহলে বডি প্যারাগ্রাফের জায়গায় BP1 লিখবো, মানে জাস্ট যত সামারাইজ করা যায় আর কি। তো BP1 এ আমি গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল এডুকেশন, এটা মাথার মধ্যে আসছে, আমি এটা দিয়ে দিছি।
যে কেন ইম্পর্টেন্ট এই কারণে। ঠিক আছে, বিপি2 তে আমরা হচ্ছে যে কোয়েশ্চেন কি, শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস, এটা কেন আসছে? এটা হচ্ছে যে এই আমাকে কালকে মনে হয় দিদারি আইডিয়াটা দিছিল, বলছিল যে আমাদের গ্রামের মানুষজন তো বা আমার আব্বু আম্মুরা তো হচ্ছে যে আসলে ইংলিশ মানে ইংলিশে কথা বলতে পারে না, লোকাল ল্যাঙ্গুয়েজ এর জন্য ইউজ করতে হয় ওনাদের সাথে কমিউনিকেট করতে। So আমরা ওইটা ওই 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 পার্সপেক্টিভে আমরা হচ্ছে যে আপনার বলছি যে হ্যাঁ আমাদের মাদার টাং নিড টু বি সেভড, দ্যাটস অ্যান আনসার। শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? ইয়েস বললেই হবে না, ইয়েস এর পরে এটাকে এক্সপ্লেইন করতে হবে, তারপর একটা এক্সাম্পল দিতে হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার বডি প্যারাগ্রাফের। আমি এখন বডি প্যারাগ্রাফ শেখাচ্ছি না, এই কারণে আমি বডি প্যারাগ্রাফ নিয়ে বেশি কথা বলতেছি না, আমি ইন্ট্রোডাকশন পার্টটা ফোকাস করতে চাচ্ছি। তো হুম। আমি জাস্ট বললাম আর কি যে আইডিয়া জেনারেশনে আমরা এই কথাগুলো ঢুকাই দিচ্ছি যে হ্যাঁ আমাদের মাদার টাংটা ইম্পর্টেন্ট। জাস্ট আপনারা শিখে রাখেন যে লোকাল ল্যাঙ্গুয়েজেস এর জায়গায় আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজেস ইউজ করতে পারবেন এবং মাদার টাংও ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে যে ধরেন হ্যাঁ মাদার টাং শেখা দরকার আমাদের, কেন? কারণ আমাদের আব্বু আম্মুদের সাথে কথা বলতে হয় অথবা এলডারলিদের সাথে কথা বলতে হয়, কোনো সমস্যা নাই, নো ম্যাটার হাউ সিম্পল দ্য আইডিয়া ইজ, আপনি আইডিয়াটাকে এক্সপান্ড করে ফেলবেন। এত বেশি অনেক ক্রিয়েটিভ আইডিয়া লাগবে না আপনার। আইডিয়া জেনারেশনের সিম্পলিসিটিটাই এটা, যে আপনি যত সিম্পল আইডিয়া দিবেন তত সিম্পলি আপনি রাইটিং করতে পারবেন। তো এই জন্য বলি খুব বেশি জটিল আইডিয়া দরকার নেই আপনার, এই কোয়েশ্চেনকে ট্যাকেল করার জন্য খুব বেশি জটিল আইডিয়া দরকার নেই। যে শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? ইয়েস, কারণ আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলতে, অথবা ধরুন আমার দাদা দাদি হচ্ছে যে নোয়াখালী ভাষায় কথা বলতো, ওনাদের সাথে আমার নোয়াখালী ভাষায় কথা বলতে হলে তো নোয়াখালী ভাষা জানা দরকার, রাইট? এই কমন সেন্স। তো এই কমিউনিকেশনের জন্য আমরা এই আইডিয়াটা নিলাম। থার্ড যে কোয়েশ্চেন আছে, ইফ সো হাউ, যদি আমাদের এনশিওর করতে হয় যে লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা সার্ভাইভ করব, তাহলে কিভাবে আমরা সার্ভাইভ করাবো? এই যে সেলিব্রেটিং স্পেশাল ডেজ, আমাদের মাথায় একটা আইডিয়া আসছিল, আমরা লিখে দিচ্ছি ওখানে যখন আমরা ব্রেইন স্টর্মিং করতেছিলাম, অথবা ধরেন আমরা যখন স্কেলেটন রাইটিং এর ওই এসে প্ল্যানিংটা করতেছিলাম, হ্যাঁ ডিউরিং প্ল্যানিং আমরা এসে স্ট্রাকচার কিভাবে রেডি করতেছিলাম, তখন আমরা এই পার্টগুলো লিখে ফেলছি। কনক্লুশনে কি লিখবো এটা ডিপেন্ড করবে আপনি ইন্ট্রোডাকশনে কি লিখবেন তার উপর। হ্যাঁ কনক্লুশন নিয়ে আমরা আজকে আইডিয়া করবো না। So, এই তিনটাকে আপনি যখন আনসার করবেন আপনার থিসিস স্টেটমেন্ট রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন থিসিস স্টেটমেন্ট কিভাবে রেডি করতেছি। এই যে ইজ ইট ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ? ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, ফার্স্ট অফ অল ইন মাই ওপিনিয়ন ইট ও, ইজ ইম্পর্টেন্ট। ভাইয়া আমি হ্যাঁ তো বলেন। কিছুই মানে দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখতে পাচ্ছেন না? তাইলে আপনাকে দাঁড়ান, আমি আপনাকে আবার আমি শেয়ার করি, দেখি আপনি দেখতে পারেন। এখন আমরা শুধু মাইক্রোসফট এই যে ফলো আপ করি। এখন দেখতে পাচ্ছেন নাজিফা? এখন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, হ্যাঁ এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন দেখতে পাচ্ছেন? তো আমি ওটাই বলতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা যে আমরা যে এই যে থিসিস স্টেটমেন্টটা লিখবো, এটা তো আউট অফ নোওয়্যার আমরা লিখবো না, আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে। ওই প্ল্যানিং স্টেজটাই হচ্ছে যে আমাদের এই যে অ্যাসেস স্ট্রাকচার ডিউরিং প্ল্যানিং কি হবে আমাদের, এখানে আমরা লিখে দিচ্ছি যে বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখবো, 2 তে কি লিখবো, 3 তে কি লিখবো। আমরা ব্রেইন স্টর্মিং করে বের করছি বডি প্যারাগ্রাফ 1 এ লিখবো আমরা ইটস এ গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ বিকজ ইটস ইন্টারন্যাশনাল এডুকেশন, আমি এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়ি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পেতে পারি। তারপরে ধরেন আমরা মাদার টাং শিখতে হবে কারণ আঞ্চলিক ভাষায় আমার এলডারলিরা কথা বলে, এটা একটা কমিউনিকেশন, ফ্যামিলি কমিউনিকেশন অথবা হোয়াটএভার কমিউনিকেশন। থার্ড হচ্ছে আমরা কিভাবে আমরা ইফ সো হাউ, কিভাবে আমরা হচ্ছে যে এই লোকাল ল্যাঙ্গুয়েজকে আমরা সার্ভাইভ করাবো, আমরা স্পেশাল ডে আমরা সেলিব্রেট করে লোকাল ল্যাঙ্গুয়েজকে আমরা সার্ভাইভ করতে পারি। এটার কোনো লজিক নাও পারে, খুব স্ট্রং লজিক না থাকতে পারে, কিন্তু ধরেন মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করে কিভাবে আমরা করতেছি, মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করে হচ্ছে যে সেলিব্রেট করতেছি। এখন এটাকে আপনার সেলিব্রেট করে আমরা হচ্ছে যে সার্ভাইভ করাচ্ছি বা সাস্টেইন করাচ্ছি। সাস্টেইন সার্ভাইভালের আরেকটা ইয়া হচ্ছে সাস্টেইন। হ্যাঁ সার্ভাইভাল মানে হচ্ছে যে কোনো কিছুকে টিকিয়ে রাখা বাংলাতে, এবং এটার আরেক সিনোনিম হচ্ছে সাস্টেইন। কোনো কিছুকে সাস্টেইন করানো হচ্ছে যে টিকিয়ে রাখার মতো। আরো যদি আরো সিনোনিম চাইলে কনজার্ভ হইতে পারে, কনজার্ভ। এই সার্ভাইভালের অল্টারনেটিভ অনেক ওয়ার্ড আছে, এগুলো আস্তে আস্তে শিখেন আপনারা, নিজেরাও খেয়াল করবেন। সাস্টেইন হইতে পারে, কনজার্ভ হইতে পারে, প্রিজার্ভ হইতে পারে, তারপরে সার্ভাইভাল তো আছেই, সার্ভাইভাল হইতে পারে হোয়াটএভার। হ্যাঁ, তো এটা ভার্ব সেন্সে বলছি আমি। তো এটাকে সাস্টেইন করা, কনজার্ভ করা, প্রিজার্ভ করা একই কথা, সবকিছু একই কথা, আপনারা এগুলো ইউজ করতে পারেন ওয়ার্ডস গুলা। যে একটা ভাষাকে টিকিয়ে রাখার জন্য, সাস্টেইন করানোর জন্য, প্রিজার্ভ করানোর জন্য, কনজার্ভ করানোর জন্য আমরা মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করতে পারি আমাদের যার যার ভাষার।
এটাকে এখন আপনার এক্সপ্লেইন করতে হবে whatever এটা। আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম। স্ট্রাকচার মানে হচ্ছে যে আমরা আইডিয়াস দিয়ে নিলাম কোন প্যারাগ্রাফে আমরা কি লিখবো, এটা আইডিয়াস জেনারেট করলাম। এটার জন্য আপনি ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট ব্যয় করবেন। 8 থেকে 10 মিনিট আমি একটা বাক্য না লিখেও আপনি মোটামুটি আগায় যেতে পারেন। কিন্তু আপনার হাতে সময় নেই। আপনি চাইলে এটাও করতে পারেন যে প্যারাফ্রেজিংটা আগে করে ফেললেন। প্যারাফ্রেজিংটা করলে মোটামুটি আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারতেছেন, মানে কোয়েশ্চেন কি চাইছে বা স্টেটমেন্টটা কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারেন। এরপর আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিসে গেলেন। এরপর আপনি আইডিয়াস জেনারেট করলেন যে আচ্ছা কি কি টপিকে আমি বা কি কি পয়েন্টে আমি কোন প্যারাগ্রাফে কি পয়েন্টস লিখবো, এটা আইডিয়া জেনারেট করলেন। এইগুলো এটার জন্য আপনি সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট ব্যয় করবেন এবং বাকি হাফ এন আওয়ারে আপনি লিখবেন এবং এডিট করবেন। ঠিক আছে, এর মানে আপনার হাতে 25 মিনিট সময় থাকবে লেখার জন্য। এই 25 মিনিটে আপনি কত প্র্যাকটিস করবেন 300 ওয়ার্ড লেখার জন্য, সেটার উপর ডিপেন্ড করে আপনি কত স্কোর পাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনি স্কোর পাবেন। সো আমরা এখন ফার্স্ট কোয়েশ্চেনটা ট্যাকল করলাম। ইন ইউর অপিনিয়ন, ইজ ইট ইম্পর্টেন্ট টু এভরিওয়ান টু লার্ন ইংলিশ? ইয়েস, ইন মাই অপিনিয়ন ইটস ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ। 1 নাম্বার। এটা কিভাবে ইম্পর্টেন্ট হলো এটা আপনার ছোট্ট করে এখানে লিখতে পারেন, আপনাকে এত বড় না লিখলেও, অ্যাজ ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড মেথড অফ কমিউনিকেশন। ঠিক আছে, মেথড অফ কমিউনিকেশন এটা আপনি এখানে এতটুকু লিখলেও হবে, ইটস ওকে। অথবা আপনি অ্যাজ অথবা আপনি লিখতে পারেন অ্যাজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ অ্যাকসেপ্ট ইংলিশ ইউজার্স অ্যাজ স্টুডেন্টস। এই ছোট করে আরো ছোট করে যদি চান লিখতে পারেন, কিন্তু লিখবেন, এটা অ্যাড্রেস করার জন্য লিখবেন একটা। হাউএভার should we try to ensure local languages? এখানে হাউএভার কেন দিলাম? হাউএভার দিলাম কারণ আপনি তো বলতেছেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজও ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ ডিউ টু মেনি অফ আওয়ার এল্ডারলিস। এই দিদার ভাই যে আইডিয়াটা দিচ্ছে যে এল্ডারলিস কান স্পিক ইংলিশ, এটাও লিখতে পারেন। স্টিল কমিউনিকেট ইন দেয়ার মাদার টাংসও লিখতে পারেন, অথবা কান স্পিক ইংলিশ লিখতে পারেন, হোয়াটএভার ইট ইজ। যেহেতু এল্ডারলিজরা কথা বলতে পারে না, আমরা ইংলিশ ছাড়া ওনাদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারবো না, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা লাগবে। তো এইটা হচ্ছে যে দ্বিতীয় স্টেটমেন্ট, যেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটাকে ট্যাকল করে। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে ইফ সো হাউ। যদি আপনি বলেন যে ইয়েস, সেক্ষেত্রে আপনার এটা রিলেভেন্ট। মোস্ট অফ দ্য টাইম এটা বোঝাই যাচ্ছে যে ইয়েসই বলতে চাচ্ছে, আদারওয়াইজ আপনার এত লেখা যাবে না। আপনি ইফ সো হাউ যেহেতু বলছে, আপনি ধরে নিলাম যেটা ইম্পর্টেন্ট, এবং ধরে নেওয়ার পরে তাহলে আমি বলবো যে সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ক্যান সেভ লিখছি এখানে, ক্যান সেভ নেটিভ ল্যাঙ্গুয়েজেস ফ্রম বিকামিং এক্সটিংক্ট মানে হচ্ছে যে ওই যে ডাইং আউট, যেটা বলছি না, ডাইং আউট, হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। আর একটু যদি সুন্দর করে বলি, বিকামিং এক্সটিংক্ট। ঠিক আছে, so international mother language can save native languages. Celebrating International Mother Language Day can save native languages from becoming extinct. এরপরে আপনি এক্সপ্লেইন করবেন কিভাবে করে, এটা বডি প্যারাগ্রাফের কাজ, এটা আপনার ইয়ার কাজ না, এই ইন্ট্রোডাকশনের কাজ। এই হইতেছে আপনার ইন্ট্রোডাকশন। এখানে যদি আপনি ওই যে ডাইং আউট এটা যদি বাদ দিই, দেখবেন যে কত ওয়ার্ড হয়। এটা আমরা যদি ক্যালকুলেট করি কত ওয়ার্ড হয়, আমরা ওয়ার্ড কাউন্টারে যাই, ওয়ার্ড কাউন্টার, এই যে ওয়ার্ড কাউন্টারে আপনি এখানে পেস্ট করেন, 78টা ওয়ার্ড হয়েছে এখানে, খেয়াল করছেন? এই যে দেখেন, ওয়ার্ড কাউন্টারে যান, পেস্ট করেন, দেখেন 78টা ওয়ার্ড হয়েছে। আইডিয়ালি আপনি ইন্ট্রোডাকশনে 60 থেকে 70টা ওয়ার্ড লেখেন, আইডিয়ালি। হ্যাঁ, 60 থেকে 70টা ওয়ার্ড লিখবেন, এর বেশি লিখবেন না। অনেক বড় করার কোনো প্রয়োজন নাই, আমরা একটু বড় করে ফেলছি, 78টা লিখে ফেলছি। মানে এটা প্র্যাকটিস করতে করতে আপনার পারফেকশন চলে আসবে। এই ডিউ টুর জায়গায় আমরা বিকজ দিতে পারতাম। ইফ পিপল ডু নট লার্ন দিস ইন ইংলিশ, আচ্ছা এটা ঠিক আছে, ইন মাই অপিনিয়ন দিছি, এগুলো ঠিক আছে। আমরা অ্যাজ স্টুডেন্টস না দিয়ে তাহলে আমরা ইংলিশ ইউজার্স দিতে পারতাম, মানে কিছু ওয়ার্ড আমরা কমাইতে পারতাম আসলে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা 60 থেকে 70টা ওয়ার্ড লেখার চেষ্টা করব ইন্ট্রোডাকশন পার্টে। বাট এখানে বেশি সময় দিব না কিন্তু, আর এখানে বেশি সময় দিতে গেলে আপনার আউট অফ 25 মিনিটস আপনি এখানে সময় দিবেন হাইয়েস্ট 7 মিনিটস। 7 মিনিটস ইজ গুড এনাফ। বাকি সময়টা আপনি অন্যান্য বডি প্যারাগ্রাফে দিবেন। আমার কথা বোঝা গেছে? এনিওয়ান? আমি কি আসি? সবাই কি আছে? জি। এখনো কি এগুলো মাথার উপর দিয়ে যেতেছে হালকা হালকা? না, এখন ভিতর দিয়ে যাচ্ছে কিছুটা। এখন কিছুটা ভিতর দিয়ে যাচ্ছে না? তা আমি ইন্ট্রোডাকশন পার্টটাতে ফোকাস করতেছি, কারণ দিস উইল সেট দ্য টোন ফর ইয়োর
মানে ফলোইং প্যারাগ্রাফ, এইটা আপনার টোনটা সেট করবে। আর ইন্ট্রোডাকশনে যখন একটা টিচার দেখবে যে আপনি ইন্ট্রোডাকশন এত স্ট্রং একটা থিসিস স্টেটমেন্ট দিয়ে লিখতেছেন, ওয়েল ক্রাফটেড প্যারাফ্রেজড স্টেটমেন্ট দিচ্ছেন আপনি, হ্যাঁ, তখন ওনার কাছে একটা কনফিডেন্স না চলে আসবে যে হ্যাঁ এই মনে হয় ভালো লিখবে, ঠিক আছে, ভালো প্যারাগ্রাফ আপনাকে পড়াইতে যাবে ও, হ্যাঁ। তো তখন আপনার উপর একটা কনফিডেন্সও চলে আসবে। এবং এই যে আপনি লিখলেন না, আমি আপনাকে আরো শর্টকাট করে দিই কিছুক্ষণ পরে, আমি করতেছি, এটা করার আগে আমি আপনাকে দেখাই। এবার আপনি যে বডি প্যারাগ্রাফ লিখবেন না, এই ইন্ট্রোডাকশনের উপর বেস করে আপনি আপনার বডি প্যারাগ্রাফ লিখে দিতে পারবেন। এবার আমি আপনাকে দেখাই কিভাবে লিখবেন, জাস্ট আমি একটু সিম্পলি দেখাচ্ছি। এটা যদিও আজকে আমাদের ইয়াতে ছিল না, এজেন্ডাতে ছিল না, বাট আমি দেখাচ্ছি যে ইন্ট্রোডাকশনটা কেন ইম্পর্টেন্ট। এখন এখানে লিখতেছি কি এসে, রাইট, এসে রাইটিং, রাইট, এসে হোয়াটএভার এসে। সো এসের মধ্যে এই পার্টটা ইন্ট্রোডাকশন চলে, বডি প্যারাগ্রাফ 1 লিখবেন, পিপি 1 লিখবেন, রাইট, বিপি 2 লিখবেন, এখানে বিপি 3 লিখবেন। আমরা যেভাবে প্ল্যান করছি বিপি 3 সহ প্ল্যান করছি আমরা, হ্যাঁ। এরপর লিখবো আমরা কনক্লুশন। আমরা কনক্লুশনে এখন যাচ্ছি না, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন। এভাবে এই যে হেডিংস দিবেন না কিন্তু, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য হেডিংস বা এই টাইটেলস গুলো দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ। এই যে কালারিংটাও করে দিই, কালারিং কেমনে করে আমি জানি না, আমি এই যে বাদ দেন, কালারিং না করি। সো এখন আপনি বডি প্যারাগ্রাফ আপনাদের ইজি করে দিচ্ছি। এই যে আপনি যে কথাটা লিখছেন না এখানে, এটাকে কপি পেস্ট, মানে এটারই ভিন্ন ভাষায় হচ্ছে যে ভিন্ন প্যারাফ্রেজ স্টেটমেন্টে এখানে দিবেন, এইটার প্যারাফ্রেজ স্টেটমেন্টটাকে আপনি এখানে দিবেন, এইটার প্যারাফ্রেজ স্টেটমেন্টটাকে আপনি এখানে দিবেন। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে যে এক্সপ্লেইন করবেন। এরপরে কি করবেন, এরপরে এক্সাম্পল দিবেন। এটাও সেম, এক্সপ্লেইন এক্সাম্পল, এটাও সেম, এক্সপ্লেইন এক্সাম্পল। এখন আপনি কি এক্সাম্পল দিবেন এটাও আপনি এখানের মধ্যে করে নেবেন, এখানে সেট করে নিতে পারেন যে মানে এবার যখন প্ল্যানিং করবেন তখন আচ্ছা এখানে কি এক্সাম্পল দিতে পারি, বলতে পারি যে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ accepts students who scored অথবা who score who have more than band 7 in IELTS। এটা আমি পুরোটাই লিখে ফেলছি, বাট এটা মাথায় যখন চিন্তা করবেন ক্যামব্রিজ অ্যাকসেপ্টস, এটা এই যে এখানে আছে, এটা হচ্ছে পুরো এক্সাম্পলটাই আমি লিখে ফেলছি আর কি। স্টেজে প্ল্যানিং স্টেজে পুরোটা লিখবেন, এটা সামারি ভাবে লিখবেন আর কি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ব্যান্ড 7 লিখে দেন, আর কিছু লাগবে না, হ্যাঁ। কিন্তু আমি এটা পুরো এক্সাম্পলটা এখানে লিখে ফেলছি। আপনি যখন এই বডি প্যারাগ্রাফে লিখতে যাবেন এই এক্সাম্পলে দিয়ে দিতে, ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, রাইট, এই বডি প্যারাগ্রাফে পুরো কথাটা লিখে দিতে পারেন। আর এক্সপ্লেইন কিভাবে করবেন, যে এই যে কথাটা লিখছেন না এই কথাটা আপনি এখানে দিতে পারেন যে মেনি অফ দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়েস্ট, অথবা প্রোভাইড হোয়াটএভার আপনি যেভাবে আপনি দিতে চান, প্রোভাইড এক্সেলেন্ট education and they only teach in English. Thus, they accept students to enroll in whatever subjects. এই কথাগুলো আমি আজকে বডি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করতেছি না বেশি, বাট আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি শুধুমাত্র যে এটা লিখেছে এটা কাজ শেষ তা না, এটা রিলেটেড করে আপনি টপিক সেন্টেন্স লিখে দিতে পারবেন এটার মতো করে প্যারাফ্রেজ করে। এই সেকেন্ড স্টেটমেন্টটা দিয়ে আপনি সেকেন্ড প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখে দিতে পারবেন, থার্ড স্টেটমেন্ট দিয়ে আপনি থার্ড প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখে দিতে পারবেন। বডি প্যারাগ্রাফ নিয়ে আমি পরের ক্লাসে বা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। জাস্ট আমি বুঝাই বললাম যে ইন্ট্রোডাকশন পার্টটা কেন ইম্পর্টেন্ট, পুরো এসের টোন সেট করে দিবে ইম্পর্টেন্সটা। জি স্যার। যখন আপনি পুরো এই মেথডটা শেখার চেষ্টা করেন, জাস্ট আমি আপনাকে কোনো এসে পড়তে বলবো না, কোনো কিছু করতে বলবো না, আপনি জাস্ট মেথডটা বুঝে ওঠার চেষ্টা করেন। এই মেথড আমি যে মেথডটা এখন দেখাইতেছি, আই এম নট শিওর এটা অন্য কোনো টিচার ভাবে দেখায় কিনা, বাট আমি শিওর যে এই মেথড নিয়ে অ্যাপ্লাই করলে আপনি আইএলটিএস অনেক অনেক ভালো স্কোর পাবেন। এর বাইরে এখন আমাদের ক্লাস শেষ করে দিব আমরা ক্যাটেগরিক্যাল ভোকাবুলারি দিয়ে। ক্যাটেগরিক্যাল ভোকাবুলারি বলতে আমরা বুঝাইছি যে লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা এই আপনাদের ভোকাবুলারি যদি এনরিচ করেন তাইলে আপনাদের এই লেখাটা লাইক আপনি যে লিখতেছেন, এই যে আমি এখন একটা কথাই বলতে পারতেছি যে এই সাস্টেইনেবল মানে হচ্ছে কি, সরি এখানে কোথায় জানি ছিল লিখছিলাম কোথাও হোয়াটএভার,
তো ধরেন আমি এই যে এক্সটিংক্ট বলতে পারতেছি, হ্যাঁ এক্সটিংক্ট কি ডাইং আউটের অল্টারনেটিভ হইতে পারে। আপনি মানে এটা তো আমরা বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাওয়ার কথা বলতেছি, এই জন্য এক্সটিংক্ট নিয়ে আসছি। তারপরে ধরেন লোকাল ল্যাঙ্গুয়েজেস এর জায়গায় নেটিভ ল্যাঙ্গুয়েজ চলে আসছে, অথবা কমিউনিকেটের জায়গায় বলতে পারি যে এক্সচেঞ্জ ইনফরমেশন বলতে পারি, বা এক্সচেঞ্জ ল্যাঙ্গুয়েজ অথবা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বলতে পারি। তারপর ধরেন আমরা এলডারলিজ এর জায়গায় বলতে পারি আমরা ওল্ড পিপল বলতে পারি, বা ওল্ডার পিপল বলতে পারি, বা প্রিভিয়াস জেনারেশন, অথবা মানে অনেক কথাই বলতে পারি, হ্যাঁ। তারপরে ধরেন স্কুলের জায়গায় এডুকেশনাল ইনস্টিটিউটস বলতে পারি। এই যে আমি সিনোনিমস গুলো ইউজ করতেছি, সিনোনিমস না ইউজ করতে পারলে আপনি প্যারাফ্রেজ কিভাবে করবেন? প্যারাফ্রেজ মানেই তো হচ্ছে যে আপনি ডিফারেন্ট স্ট্রাকচার অথবা ওয়ার্ডস দিয়ে আপনি রিডারকে বুঝাইতে চাইবেন যে আপনি আপনার এই যে স্টেটমেন্টটা আপনি লিখছেন, কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আপনি বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন যে কথা না, বোঝার পাশাপাশি আপনি এটাকে সুন্দরভাবে প্যারাফ্রাইজিং করতে পারতেছেন, ডিফারেন্ট ওয়ার্ডসে ডিফারেন্ট স্ট্রাকচারে লিখতে পারতেছেন। আমি প্যারাফ্রেজিং কিভাবে করছি এই লাইনটা লাস্ট ক্লাসে খুব ডিটেলসে বলছি, এটা নিয়ে আলোচনা করতেছি না। আমি যে ব্যাপারে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি এই জন্য আপনার দরকার। আপনি এই এডুকেশনে যখন লিখবেন এলিমেন্টারি লেখেন, রুডিমেন্টারি লেখেন, প্রেজেন্টেশন লেখেন, প্রেজেন্টেশন ক্লাস প্রেজেন্টেশন যেটা আমরা বলি, রাইট, ক্লাস প্রেজেন্টেশন হোয়াটএভার। তারপরে ধরেন রিক্রিয়েশনে রিফ্রেশিং লেখেন, টায়ারিং লেখেন, টায়ারিং মানে হচ্ছে টায়ার্ড হয়ে যাওয়া, রাইট, কাজটা অনেক বেশি অনেক টায়ারিং, এই কথাটা আপনি বলতে পারেন। টেকনোলজিতে আপনি লেখেন আপডেটেড সফটওয়্যার, বা যা যা কিছু আছে, এই যে রিলেটেড গুলো ওয়ার্ডস গুলো আছে না, এই রিলেটেড ওয়ার্ডস গুলো আমি বলছি আপনাদেরকে কালেক্ট করা শুরু করেন। তো কালেক্ট করার জন্য আপনারা নিজেদের মতো করে একটা ডায়েরি মেনটেন করেন, বা একটা ওয়ার্ড ফাইল মেনটেন করবেন, যেখানে আপনি এই ওয়ার্ডস গুলা লিখতে থাকবেন, খুঁজতে থাকবেন যে হ্যাঁ এই ওয়ার্ডটার মিনিং কি, এটা সিনোনিম কি, এটা সেন্টেন্সে ইউজ কেমন করে আমি দেখি, হ্যাঁ এটা হইতেছে আপনার ওয়েতে আপনি লিখতে পারেন। কিন্তু আমি এখন আপনাদেরকে একটা শেয়ার করব, যেটা আপনি কিভাবে করবেন আবার কিভাবে কাজে লাগাবেন এটা আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা এখন আমি এটাকে খুলি, ওই আমাদের যে শেয়ার করতেছি দেখতেছেন কেউ? এখনো এখনো না, আচ্ছা একটা মিনিট আমার ভিডিওটা ডাউনলোড, এটা দিয়ে আমি শেষ করে দিব আজকে ক্লাস। আজকে অনেক দীর্ঘ ক্লাস এমনিতে নেওয়া হয়ে গেছে, কারণ আমরা আসলে ওয়েট করতেছিলাম সবার জন্য। বাট একটা ভালো হয়েছে যে আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসটা শুধু রিভিউ করেই দেখলাম যে আজকে ক্লাস শেষ করে দিতে পারছি আসলে। তো গ্রুপ ওয়ার্ক আমরা গ্রুপ ওয়ার্ক যেটা করবো এটা আগামী ক্লাসে করবো। তো যারাই এখনো লাইক প্রিভিয়াস ভিডিও দেখতেছেন রাইটিং ক্লাস 1 এর, এটা রাইটিং ক্লাস 1 এরই একটা এক্সটেনশন, এটা রাইটিং ক্লাস 2 না, কারণ আমরা এখানে গ্রুপ ওয়ার্ক করি নাই। আমরা রাইটিং ক্লাস 1 এর এই দুইটা পার্ট আপনারা দেখে নেক্সট ক্লাসে জয়েন করবেন, তাইলে হচ্ছে যে আমাদের রাইটিং ক্লাস 2টাতে আমরা গ্রুপ ওয়ার্ক করতে পারবো। তাইলে আপনাদের জন্য এই কাজটা ইজি হবে, এবং পাশাপাশি আপনারা এই ক্যাটাগরিক্যাল ভোকাবুলারিটা আমরা কি করতেছি এটাও দেখবেন, তাইলে হচ্ছে যে আপনাদের জন্য ইজি হবে, মানে আপনাদের ওই যে ফলো অন করতে ইজি হবে আর কি, ফলো করতে ইজি হবে। আচ্ছা আমি এখন আমাদের ভোকাবুলারি যে শীটটা আছে এটা আমি শেয়ার করতেছি অ্যাক্রোব্যাট রিডারে। ফাইন, এই যে আমরা এখন এই ক্যাটাগরিক্যাল ভোকাবুলারিতে এই আসি, এটাতে আমি এডুকেশন রিলেটেড কিছু ভোকাবুলারি রাখছি। হায়ার এডুকেশনের মানে হচ্ছে টারশিয়ারি এডুকেশন, সিনোনিম হচ্ছে এটা, রাইট। আপনার এক্সাম্পল দিছে হায়ার এডুকেশন ইজ এসেনশিয়াল ফর দোজ সিকিং স্পেশালাইজড ক্যারিয়ার্স। এটা হচ্ছে যে এই রকম করে আপনারা নিজেরা ডেভেলপ করতে পারেন, বাট আমরা যেটা দিছি সেটাও আপনি হচ্ছে যে ফলো করতে পারেন। কারিকুলাম মানে কি? কারিকুলাম মানে হচ্ছে যে সিলেবাস মানে কি? সিলেবাস কিভাবে ইউজ করতেছি আমরা, এই যে এখানের মধ্যে দেখেন আপনি the school recently updated its curriculum to include digital literacy. তারপরে ধরেন এটা গেল, এরপর হেলথ অ্যান্ড ফিটনেস এর আন্ডারে যে ভোকাবুলারি গুলো ইউজুয়ালি ইউজ হয়, যে সেডেন্টারি লাইফস্টাইল, এটা আপনি অনেক দেখবেন, আপনি যখন পড়তে যাবেন অথবা রিডিং এও আপনার এটা হেল্প করবে। সেডেন্টারি লাইফস্টাইলটা কি? হ্যাঁ, সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, মানে হচ্ছে যে আপনি বসে থাকেন সারাদিন, এটাকে বলে সেডেন্টারি লাইফস্টাইল। লাইফস্টাইল মানে কি জানেন? আমাদের যে ওয়ে অফ লিভিং আওয়ার লাইফ, রাইট? সো এই সেডেন্টারি লাইফস্টাইল ইনক্রিজেস দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে যে হার্ট রিলেটেড ডিজিজ, হ্যাঁ। অবিসিটি এপিডেমিকের কথা কালকে বলছিলাম, রাইট, আমরা প্যান্ডেমিক এপিডেমিক। সো অবিসিটি মানে হচ্ছে যে মোটা হওয়া আর কি। সো এই অবিসিটি এপিডেমিক মানে হচ্ছে একসাথে গ্রুপ ওয়ার্ক, মানে গ্রুপ করে ফেলা হয়েছে, ইন্ডিভিজুয়ালি পড়তে পারেন আপনি। সো
অবেসিটি এপিডেমিক মানে হচ্ছে যে এই লাইক আপনার এই মোটা হওয়ার ব্যাপারটা যখন এটা লাইক অনেক বেশি পরিমাণে ছড়িয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি ওই এপিডেমিক বা প্যান্ডেমিক, মানে এপিডেমিক বলতে পারি আর কি আমরা। এপিডেমিকের বাংলা কি জানি আমি জানি না, আমরা তো এপিডেমিক বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। কারো যদি জানা থাকে বলে দিতে পারেন এপিডেমিকের বাংলা কি। তারপরে ধরেন মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং, এই কথাগুলো হচ্ছে যে এখানে দেয়া আছে, ওয়ার্ড গুলো গ্রুপ গ্রুপ করে দেয়া আছে। তো ক্যাটাগরিক্যাল ভার্ব মানে ভার্বাল প্র্যাকটিস হয়ে যাবে আপনার। ইমিউনিটি বুস্ট রিলেটেড টু হেলথ অ্যান্ড ফিটনেস ভোকাবুলারি, হ্যাঁ। টেকনোলজিক্যাল ভোকাবুলারি যেটা এই যে অটোমেশন, সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি, টেক সেভি কথাটা কিন্তু আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যখন এই স্পিকিং পার্টে আপনি যাবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি মানে ডু ইউ লাইক কম্পিউটার্স অর নট, সামথিং লাইক দ্যাট, আপনি তখন বলতে পারেন যে আই এম এ টেক সেভি পারসন, মানে আপনি ডিজিটালি স্কিলড পারসন। টেক সেভি কথাটার মানে হচ্ছে এইটা, হ্যাঁ, ডিজিটালি স্কিলড, আপনি ইউ ইউজ সোশ্যাল মিডিয়াস ফ্রিকুয়েন্টলি অর উইদাউট এনি হেজিটেশন। তো এই জিনিসটা আপনি এখানে ইউজ করতে পারেন, কথাই ইউজ করতে পারেন। সেই ধরনের কথাগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখবেন যে এখানে এনভায়রনমেন্টাল ভোকাবুলারি দেওয়া আছে, কার্বন ফুটপ্রিন্ট, এরপরে আপনার ইকোনমি বিজনেস রিলেটেড ভোকাবুলারি আছে, আনএমপ্লয়মেন্ট রেট মানে কি, তারপরে ধরেন ক্রাইম এন্ড ল ভোকাবুলারি দেওয়া আছে, সাইবার ক্রাইম মানে কি, অথবা ধরেন লিগাল ফ্রেমওয়ার্ক। আপনি যখন ওই যে লিগাল, আমরা যে প্যাস্টেল মেথডের কথা বলছিলাম, প্যাস্টেলের মধ্যে লিগাল একটা পার্ট, হ্যাঁ। তো প্যাস্টেলটা সবার দরকার নেই, কিন্তু আমি জাস্ট বলতেছি যে গ্রুপ ওয়াইজ আমি ভোকাবুলারিটা দেখাই দিছি, এটা এক্সক্লুসিভ না, এর মধ্যেও আরো আপডেট হইতে থাকবে, আরো নতুন নতুন ওয়ার্ড আসবে, আরো অনেক, এখানের মধ্যে অনেক কিছু আমরা হয়তো চেঞ্জ করব, এক্সাম্পলস চেঞ্জ করব। এই যে ট্যুরিজম এন্ড ট্রাভেল রিলেটেড ভোকাবুলারি, টুরিস্ট অ্যাট্রাকশনস কি হইতে পারে, তারপরে ধরেন লোকাল কুইজিন, এই কুইজিন কথাটার মানে কি, কুইজিন কথাটার মানে কেউ জানে? নাজিফা বলতে পারবেন কুইজিন মানে কি? যে দেশ মানে কুইজিন মানে কোনো দেশের খাবারের ইয়েকে বোঝায়, খাবারের টাইপ। হ্যাঁ, যে না কোনো, হ্যাঁ বলেন বলেন। ভাই তো পারতেছি না। না, আচ্ছা, কুইজিন মানে হচ্ছে যে বেসিক্যালি যেটা নট এ ভোকাবুলারি ক্লাস তো, বাট আপনাদেরকে সাইড বাই সাইড অন্যান্য পড়াশোনার পাশাপাশি আপনাদের ভোকাবুলারিটা এনরিচ করে ফেলতে হবে, বুঝছেন? কুইজিনের অর্থ রন্ধন প্রণালী। রন্ধন প্রণালী বা যে টাইপস অফ ফুড, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ফুড। ইটস লাইক আপনি মানে একটা ফ্রেঞ্চ কুইজিন আছে, ইন্ডিয়ান কুইজিন আছে, বেঙ্গলি কুইজিন আছে, বিভিন্ন ধরনের ফুড, চাইনিজ কুইজিন আছে, থাই কুইজিন আছে। কুইজিন মানে হচ্ছে যে ওই টাইপস অফ ফুড, যে স্টাইলে আপনি হচ্ছে যে খাবারটাকে রাঁধতেছেন, পরিবেশন করতেছেন, এটা হচ্ছে কুইজিন, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি কোন ধরনের খাবারই হচ্ছে যে লাইক আইডেন্টিফাই করার চেষ্টা করতেছেন এটা কোন ধরনের খাবার। ইটস এ ফ্রেঞ্চ কুইজিন, ইটস আ ইংলিশ কুইজিন, অথবা ইন্ডিয়ান কুইজিন, টাইপস অফ ফুড। সো এই কুইজিনটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, দেখবেন যে আপনার বিভিন্ন জায়গায় আসছে, আপনি ইউজও করতে পারবেন, এটা লেখাতেও ইউজ করতে পারবেন, রাইটিংও ইউজ করতে পারবেন। সো আমি ক্যাটেগরিক্যাল ভোকাবুলারিটা কিভাবে পড়বেন দেখাই দিচ্ছি। ওয়ার্ড কি, সিনোনিম অ্যান্টোনিম কি হবে, সিনোনিম কি হবে, অ্যান্টোনিম এখন শিখতে যাবেন না, সিনোনিম কি হবে এবং এক্সাম্পল কি হবে, কোন এক্সাম্পলে আপনি কোন কনটেক্সটে আপনি ইউজ করতে পারবেন এটা। তো এই ভোকাবুলারিটা শিখবেন সবাই। আর নেক্সট ক্লাসে আমরা গ্রুপ ওয়ার্ক করব। আমি আজকে চিল করতে চাইছিলাম, আমার পিছনে দেখতে পারতেছেন এত সুন্দর একটা স্যার এটা বলতে চাইছিলাম কিন্তু ক্লাসে যেন বলি না, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অনেক সুন্দর না প্রাকৃতিক দৃশ্য। আমি এখন যেহেতু আমার মনে মানে হয় আপনি ওখানে আছেন। আমি এক্স্যাক্টলি আমি ভ্যাকেশনে আসছি, আমি চিল করতে চাইছিলাম আপনাদেরকে গ্রুপ ওয়ার্ক দিয়ে, কিন্তু আজকেও আমার যেহেতু রিভিউ করে ফেলছি ভালো হয়েছে, নেক্সট ক্লাসের জন্য কাজে লাগবে। নেক্সট ক্লাসে অবশ্যই আসবে।